আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি আপনাদের মাঝে। আমি সাইফুর রহমান অপূর্ব, স্টাডিড ফ্রম উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এসএসসি 2024 এবং কারেন্টলি স্টাডিং ইন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি 26। এখন দেখো আজকের পড়ার বিষয়টা কি। আজকের পড়ার বিষয়টা হচ্ছে অধ্যায় 11। কেমিস্ট্রির অধ্যায় 11 হচ্ছে এমন একটা অধ্যায় যেটা দেখলেই সবার প্রথমে পোলাপাইনের মুখ দিয়ে বের হয়, ওই মামা না প্লিজ। এখন এই ওই মামা না প্লিজ কে ওই মামা হ্যাঁ প্লিজ করার জন্য আমি চলে আসি তোমাদের মাঝখানে। আমি আজকে ফুল ভিডিও জুড়ে তোমাদেরকে শিখাবো যে কিভাবে এই কঠিন অধ্যায়টাকে সহজ করা যায়। চলো শুরু করা যাক। দেখো ভাইয়া, এখন বোর্ডে একটা বড় একটা চিত্র আর্ট করছি। এই চিত্রটা কি? এইটা হচ্ছে এই অধ্যায়ের মূল কনসেপ্ট, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের প্রকারভেদ, হাইড্রোকার্বন কয় প্রকার হইতে পারে, এটা হচ্ছে ওইটার চিত্র। এক কাজ করতে পারো, একটা হচ্ছে তুমি ভিডিও পজ করবা, পজ করে পুরোটা লিখবা খাতায়, আর না হলে এখন সুন্দর করে একটা স্ক্রিনশট দাও। এই স্ক্রিনশটটা তোমার খাতায় থাকবে, আমি আশা করি তুমি এই স্ক্রিনশট দেখে পরে তুলে নিবা। শুনো, হাইড্রোকার্বন প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। এখন শুনো, অ্যালিফ্যাটিক কি? অ্যালিফ্যাটিক, ফ্যাটিকের মধ্যে ওয়ার্ডটা হচ্ছে ফ্যাট। আর ফ্যাট মানে কি ভাইয়া? ফ্যাট মানে হচ্ছে চর্বি বা চর্বি জাতক। এই যে এই লাইনে যতগুলো জিনিস দেখতেছো এইগুলা খুব সাধারণত চর্বি জাতক কিছু পদার্থ। আর এই পাশে দেখো অ্যারোমেটিক। অ্যারোমেটিক এই শব্দটা আসলে হচ্ছে অ্যারোমা বা হচ্ছে ফ্রেগ্রেন্স, ওইখান থেকে। তার মানে কি এই সবগুলো হচ্ছে সুগন্ধযুক্ত। বুঝতে পারতেছো ভাইয়া? আস্তে আস্তে দেখো। এরপরে আবার কি বলতেছে? বলতেছে যে অ্যালিফ্যাটিক হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। এখন জিজ্ঞেস করবো ভাইয়া এগুলা কি? চিন্তা করো, চিন্তা করো। এই যে আমি একটা মানুষ, আমি এই দেখো এইভাবে দাঁড়ায় আছি, আমার এই পাশের হাতও ফাঁকা, এই পাশের হাতও ফাঁকা। তাহলে আমি কি ভাইয়া? আমি হচ্ছে ভাইয়া মুক্ত শিকল। আবার দেখো আমি দাঁড়ায় আছি, আমার এক পাশের হাতে মনে করো কেউ ধরে রাখছে, কিন্তু আরেক পাশের হাত ফাঁকা, তাও ভাইয়া আমি মুক্ত শিকল। কিন্তু ভাইয়া আমার যদি দুটো হাত এরকম বন্ধ থাকে তাহলে হচ্ছে ভাইয়া আমি বদ্ধ শিকল। ক্লিয়ার হয়নি আশা করি। এখন দেখো এইটা ক্লিয়ার করার জন্য আমি চিত্রটা আর্ট করি। দেখো এই দেখো CH3 CH2 CH3, এইটা হচ্ছে আমার একটা হাইড্রোকার্বন যৌগ যার নাম হচ্ছে প্রোপেন। এখন এই যৌগটার দিকে তাকাও ভাইয়া, এই যে কার্বন, ওর ডান পাশে একজন ঠিকই যুক্ত আছে কিন্তু বাম পাশ দিয়েও সম্পূর্ণ খালি। আবার এই যে কার্বন, ওরও বাম পাশে একজন ঠিকই যুক্ত আছে কিন্তু ডান পাশ দিয়ে সম্পূর্ণ খালি। তার মানে ভাইয়া আমি কি বুঝাইছি? যে যদি যে কোনো একটা হাতের দিক দিয়েও খালি থাকে, এই পাশ দিয়েও খালি থাকে বা এই পাশ দিয়েও খালি থাকে, তাহলেই মুক্ত শিকল হবে। দেখো এই দিক দিয়ে খালি আছে, এই কারণে এটা মুক্ত শিকল। এখন যদি জিজ্ঞেস করো ভাইয়াদের একটা বদ্ধ শিকল দেখান, দেখাচ্ছি। দেখো একটা বদ্ধ শিকল যৌগ চিত্রগুলো এরকম হবে। এই যে এটা হচ্ছে একটা বদ্ধ শিকল। আমি যদি চিন্তা করি যে এইখানে প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে, তাহলে ভাইয়া শুনো, এই যে প্রত্যেকটা কর্নারে যে একটা করে কার্বন আছে, এদের প্রত্যেকের বাম পাশে এবং ডান পাশে কিন্তু কার্বন আছে, কেউ কিন্তু খালি নাই ভাইয়া। এইখানে যেরকম ওর এই পাশে ফাঁকা জায়গা ছিল, দেখো ওর এই পাশে ফাঁকা জায়গা নাই, এই পাশেও নাই, এই পাশেও নাই, কোন দিকে ফাঁকা জায়গা নেই। তার মানে ভাইয়া এইটা হচ্ছে বদ্ধ শিকল। আর এমনিও তুমি চিত্র দেখা বুঝতেই পারছো, যখন বদ্ধ বলা হয়েছে তার মানে কি এই যে আবদ্ধ একটা জিনিস। ক্লিয়ার? এখন দেখো আস্তে, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। এই মুক্ত শিকল হচ্ছে আবার দুই প্রকার। মুক্ত শিকল দুই প্রকার, কি বলছে? সম্পৃক্ত আর অসম্পৃক্ত। আবার অসম্পৃক্ত হচ্ছে দুই প্রকার, দ্বিবন্ধনযুক্ত আর ত্রিবন্ধনযুক্ত। এখন এইটা দ্বারা ভাই কি বোঝানো হচ্ছে? শুনো, যখনই সম্পৃক্ত বলা হবে তার মানে কি ভাইয়া সব সময় একটা বন্ধন থাকবে, একটা বন্ধন থাকবে। আর যখনই অসম্পৃক্ত বলা হবে হয়তোবা কখনো দ্বিবন্ধন চলে আসতে পারে বা কখনো ত্রিবন্ধন চলে আসতে পারে। এখন এই দ্বিবন্ধন ত্রিবন্ধন কিভাবে লিখতে হয়, এটা লিখলে কি চেঞ্জেস হবে, এটা আমরা সামনে শিখবো। আস্তে দেখো পরে কি বোঝাই। বদ্ধ শিকল, বদ্ধ শিকলে একই কথা বলতেছে যে একটা সম্পৃক্ত চাকরিক হবে আর আরেকটা হবে অসম্পৃক্ত চাকরি। আমরা কি শিখলাম? অসম্পৃক্ত মানে হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত। তার মানে শুনো ভাইয়া, এইখানে যদি কোনো জায়গায় এরকম দ্বিবন্ধন দিয়ে দেয়
তাহলে কি হয়ে যাবে ভাইয়া, এটা হয়ে যাবে অসম্পৃক্ত। আর যখন ছিল না তখন ছিল এটা সম্পৃক্ত চাকরি। এই যে সম্পৃক্ত চাকরি। দেখো আস্তে আস্তে, অ্যারোমেটিক, অ্যারোমেটিক যৌগ হচ্ছে আবার দুই প্রকার, সুষম চাকরিক, বিষম চাকরিক। এখন এইটা কিরকম, এইটা হচ্ছে আমরা একটু ম্যাথের মাধ্যমে একটু পরে দেখবো। চলো ওই ম্যাথগুলোতে চলে যাই। দেখো ভাইয়া, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কোন একটা হাইড্রোকার্বন কখন অ্যারোমেটিক হবে? প্রথম শর্তই বলতেছে যে যৌগটা চাকরিক হতে হবে। চাকরিক কিরকম, ওই যে এখানে চিত্রটা দেখছিলাম যে দুনো দিক দিয়ে ওর হাত বদ্ধ থাকবে, কোন দিক দিয়ে হাত ফাঁকা থাকবে না, এবং আবদ্ধ অবস্থায় থাকবে, তাহলে সেটা হবে চাকরিক। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যৌগটি সমতলীয় হতে হবে। এখন ভাইয়া সমতলীয় বলতে কি বোঝানো হচ্ছে? সমতলীয় হতে হলে চক্রের প্রতিটি পরমাণুর দ্বিবন্ধন বা মুক্তজোড় থাকতে হবে, হয়তো বা দ্বিবন্ধন থাকতে হবে, আর না হলে ভাইয়া মুক্তজোড় থাকতে হবে। এখন দ্বিবন্ধন কিরকম, মুক্তজোড় কিরকম, এটা আমরা সামনে দেখবো। আচ্ছা দ্বিবন্ধন কিরকম এটা তো আমরা জানি, যে যখন যৌগটা থাকবে তখন কোনো জায়গায় এরকম দ্বিবন্ধন থাকবে, কিন্তু মুক্তজোড় কিভাবে থাকে বা থাকতে পারে এটা আমরা সামনে দেখবো। দেখো যৌগটিতে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে, যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। দেখো দেখো, আমি যদি চিন্তা করি যে এই যে n, এইটার মান হচ্ছে 0, তাহলে 4 × 0 + 2 কি হবে? 4 + 2 = 6। এটা কখন ভাইয়া? যদি n 0 হয়, n = 0। ঠিক একইভাবে আমি যদি এখানে n এর মান 1 ধরি, তাহলে কি হবে? দেখো 4 × 1 + 2 = এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি, এইখানে ক্যালকুলেশন একটু ভুল হয়েছে। দেখো 4 × 0 তো আমার 0, + 2 কত? 2, এইখানে হবে 2। এরপর দেখো 4 × 1 + 2, এই জায়গাটা হবে ভাইয়া 6। এবং পরে যদি আমি যথাক্রমে 4 এর পরে n এর মান 2 ধরি, তাহলে হবে 10, এবং 3 ধরলে হবে 14। ভাইয়া দেখো তো একটু সিমিলার কিছু চোখে পড়তেছে কিনা? দেখো তো আমরা কি শিখছিলাম, s এর উপর সর্বোচ্চ বসানো যায় 2, এরপরে p এর উপর সর্বোচ্চ বসানো যায় 6, d এর উপর সর্বোচ্চ ইলেকট্রন বসানো যায় 10টি, এবং সর্বশেষ f এর উপর বসানো যায় 14টি। এগুলা তো কোথা থেকে আসে? এই দেখো n = 1, n = 2, n = 3। বুঝতে পারতেছো যে এখানে কি বলতে চাইতেছে? ওরা এইখানে বলতে চাইতেছে যদি কোন জায়গায় বলা থাকে যে 14টা পাই ইলেকট্রন আছে, তখন আমি হিসাব করব যে 4n+2 = হচ্ছে 14, তাহলে কি 4n = 12 বা n = 12 / 4, তাহলে হবে n এর মান 3। যতক্ষণ পর্যন্ত n এর মান পূর্ণ সংখ্যা আসবে, ভাইয়া শুনো, যতক্ষণ পর্যন্ত এরকম ক্যালকুলেশন করার পর n এর মান পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 0 এরকম আসতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা তোমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে। কিন্তু যদি এরকম মান না আসে, তাহলে ওইটা অ্যারোমেটিক হবে না, ওইটা অবশ্যই একটা তোমার ওই যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন হবে, কিন্তু ওইটা অ্যারোমেটিক হবে না। ওইটা ওই যে এই পাশে আমরা বাম পাশে এইখানে দেখছিলাম যে বদ্ধ শিকল মধ্য শিকল ওইখানে যাবে, কিন্তু ডান পাশে যে আমরা অ্যারোমেটিক দেখছিলাম ওইখানে অবস্থান করতে পারবে না। এখন চলো যে এইখানে কি কি ম্যাথ আসে, এই ম্যাথগুলো আমরা দেখে ফেলি। দেখো ভাইয়া, উদাহরণ 1, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে? আমি তখন বলতে ভুলে গেছিলাম, ওই যে 3টা নীতি ছিল ওগুলো কার? ওইটা হচ্ছে হাকেল নামক একজন বিজ্ঞানী। হাকেল নামক বিজ্ঞানী আমাদের 3টা নীতি দিয়েছে, বলছে যদি কোনো হাইড্রোকার্বন কি যদি ওই 3টা নীতি মানে, তাইলেই হবে শুধুমাত্র অ্যারোমেটিক। এখন দেখো প্রথম শর্তটাই ছিল যৌগটা চাকরিক হইতে হবে। এই যে আমার যে এই যৌগটা আছে, দেখো এটা কিন্তু একটা চাকরিক যৌগ। কারণ কি, দেখো এরা প্রত্যেকে একে অপরের সাথে যুক্ত এবং আবদ্ধ অবস্থায় আছে, এদের কারো হাতই ফাঁকা নাই, তাই এরা ভাইয়া হচ্ছে চাকরিক।
তাই দেখো 1 নাম্বার শর্ত কি, যৌগটি চাকরিক, এটা তো ফিল হয়ে গেছে, যৌগটি চাকরিক। 2 নাম্বার শর্ত কি ছিল ভাইয়া? 2 নাম্বার শর্ত ছিল ভাইয়া যৌগটি সমতলীয় হতে হবে। সমতলীয় বলতে ভাইয়া কি বোঝানো হয়েছিল, সবগুলা কার্বন পরমাণুর হয়তোবা তোমার এই থাকতে হবে দ্বিবন্ধন থাকতে হবে, আর নাহলে থাকতে হবে কি মুক্ত জোড় ইলেকট্রন। কিন্তু দেখো ভাই এখানে তো দ্বিবন্ধন আছে, দেখো এই কার্বনের যদি চিন্তা করি, এই কার্বনে দেখো এই পাশে দ্বিবন্ধন আছে। এরপরে দেখো এই কার্বনের যদি কথা চিন্তা করি, এই কার্বনেরও এই দেখো এই পাশে দ্বিবন্ধন আছে, আবার এই কার্বনের এই দেখো এই পাশে দ্বিবন্ধন আছে, আবার দেখো এই কার্বনের এই পাশে দ্বিবন্ধন আছে। আচ্ছা এখানে এই যে এখানে দ্বিবন্ধনটা মিস হয়ে গেছিল, আবার একই ভাবে এই কার্বনের এই পাশে আর এই কার্বনের এই পাশে দ্বিবন্ধন আছে। এখন তুমি যদি তাকায় দেখো কোন জায়গায় তুমি দ্বিবন্ধন ছাড়া কার্বন পাবা না, যে কোনো না যে কোনো কার্বনের ডান পাশে বা বাম পাশে দ্বিবন্ধন আছে। তার মানে কি ভাইয়া আমার যে দ্বিতীয় শর্ত যে ছিল যে যৌগটি সমতলীয় হতে হবে, তাহলে এখানে লিখতে পারি না যে এই যৌগটি আসলে সমতলীয়, সমতলীয়। এবং ভাইয়া আমার লাস্ট এন্ড ফাইনাল শর্ত ছিল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। এখন শুনো ভাইয়া আমি কিভাবে বুঝবো যে এইখানে কয়টা পাই ইলেকট্রন আছে, একটু শুনো। এইখানে দেখো কি দেওয়া, একটা বন্ড দেওয়া বা একটা বন্ধন দেওয়া। আমরা চিন্তা করি কি জানো, এই বন্ধনের এইখানে একটা ইলেকট্রন আর এইখানে একটা ইলেকট্রন আছে। তাইলে দেখো এই বন্ধনে ইলেকট্রন আছে 2টা, এই বন্ধনেও আছে 2টা, আবার এই বন্ধনেও আছে 2টা। তাই দেখো 2 4 6, এইখানে টোটাল ইলেকট্রন আছে ভাইয়া 6টা। এখন শুনো আমি 3 নাম্বারটা করে দেখবো, ম্যাথ করতে হবে আমার। দেখো 4n+2 = 6 বা 4n=4 বা n = এই 4 ওই পাশে ভাগ হবে, তাহলে 4/4 হবে, মান হবে 1। আমি কি বলছিলাম ভাইয়া যে এই যে n এর মান এটা যদি পূর্ণ সংখ্যায় আসে 0 1 2 3 4, তাহলে শুধুমাত্র এই যে যেই যৌগটা দেওয়া থাকবে এই যৌগটা এই অ্যারোমেটিক হবে। এখন দেখো ভাইয়া আমার তো শর্ত মেনে গেছে, n এর মান চলে আসছে 1, তাহলে মানে কি ভাইয়া এই যে লাস্টে মতামত দিব, মতামত কি, সুতরাং বেনজিন যৌগটি অ্যারোমেটিক। এখন শুনো ভাইয়া অ্যারোমেটিক তো এই বেনজিন যৌগটা হয়ে গেছে, তো শুধুমাত্র কি বেনজিন পরীক্ষায় আসবে? অবশ্যই না, এরকম অন্যান্য আরো অনেক ধরনের যৌগ আসতে পারে। আমি তোমাদের বোঝানোর জন্য একটা তো দেখাইলাম, আরো 1-2টা হয়তো দেখাবো প্র্যাকটিসের জন্য। এরপরে বাকিগুলো তোমাদেরকে নিজে নিজে খুঁজতে হবে, খুঁজে করতে হবে যে কোনটা মিলে কোনটা মিলে না। আসো আমরা পরের উদাহরণে চলে যাই। দেখো ভাইয়া উদাহরণ 2 এর যৌগটা হচ্ছে আমার ন্যাপথালিন। এই হাইড্রোকার্বনের মধ্যে আমরা যদি একটু নজর দেই, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা দ্বিবন্ধন আছে। তো প্রথমে আমার কাজ কি, কয়টা পাই ইলেকট্রন আছে এটা খুঁজে বের করা। দেখো তো এইখানে একটা, এইখানে একটা, এই 2টা, এই যে 3 4 5 6 7 8 9 10, এইখানে ভাইয়া টোটাল পাই ইলেকট্রন আছে 10টা। তাহলে দেখো আমার যৌগটি চাকরিক, হ্যাঁ চাকরিক, আমার চোখে দেখে বুঝতেছি যৌগটা চাকরিক। যৌগটা সমতলীয় হতে হবে, প্রত্যেকটা কার্বনের দ্বিবন্ধন থাকতে হবে। এই কার্বনের দ্বিবন্ধন আছে, এই কার্বনের আছে, এই কার্বনের আছে, এই কার্বনের আছে, এই কার্বনেরও আছে, এরকম ভাবে প্রত্যেকটা কার্বনের দ্বিবন্ধন আছে। যদি দ্বিবন্ধন না থাকে তাহলে মুক্ত জোট থাকতে হবে, যেটা আমরা সামনে উদাহরণে দেখবো। দেখো তার মানে কি যৌগটা সমতলীয়, এইটাও হয়ে গেছে। এখন আমার লাস্টের কাজ কি, আমি যেহেতু হিসাব করছি যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন এখানে কয়টা, 10টা, তাহলে কি হবে 4n = 8 বা n = 2। দেখো ভাইয়া আবার দেখো সেম জিনিস,
n এর মান চলে আসছে পূর্ণ সংখ্যায়। যখনই n এর মান এই ম্যাথে পূর্ণ সংখ্যায় আসবে, তার মানে এই যে ন্যাপথালিন, এই যৌগটি চাকরিক, সরি চাকরিক না ভাইয়া, অ্যারোমেটিক। এরই মাধ্যমে 2 নাম্বার উদাহরণ শেষ। কারো যদি এইখানে কার্বনের কাহিনীটা বুঝতে অসুবিধা, আমি একটু ব্যাখ্যা করে দিই। এই যে কার্বন 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 কার্বন, এই যে এখানে একটা কার্বন, এইখানে এইখানে এইখানে। এবার তুমি নিজে হিসাব করো, এইখানে দেখো এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত, কিন্তু এখানে একটা দ্বিবন্ধন আছে, তার মানে কি এই কার্বনের দ্বিবন্ধন আছে। আবার এই কার্বনের এদিকে দ্বিবন্ধন, এই কার্বনের এদিকে, এই কার্বনের এদিকে, এই কার্বনের এই যেদিকে, আবার ওই কার্বনের নিচে এই যেদিকে। এই দেখো এই কার্বন এদিক, এই কার্বন এদিক, এই কার্বন এদিক, আবার এই যে এই কার্বন, এই যে দেখো এদিক, এই যে এই কার্বন আবার এদিক। কোন কার্বন তুমি এরকম দেখতে পাবে না যেখানে কোনো দ্বিবন্ধন নাই। ডান পাশে হোক, বাম পাশে হোক, উপরে হোক, নিচে হোক, কোনো না কোনো দিকে ভাইয়া দ্বিবন্ধন আছে। তার মানে কি এটা অবশ্যই সমতলীয়, এবং n এর মান 2, তার মানে কি পূর্ণ সংখ্যা, যৌগটা হয়ে গেছে অ্যারোমেটিক। এখন চল আমরা পরের উদাহরণে চলে যাই। দেখো ভাইয়া 3 নাম্বার উদাহরণ। 3 নাম্বার উদাহরণে যে যৌগটা, ওইটা হচ্ছে সাইক্লোপ্রোপিন। এই যে সাইক্লোপ্রোপিন যৌগটা দেখতেছো না, এইটাকে আমার বের করতে হবে এইটা অ্যারোমেটিক কিনা। সেই আগের সিস্টেম, আমার 3টা রুল মানতে হবে। 3টা রুল যদি মানে তাহলে এটা অ্যারোমেটিক, আর যদি 3টা রুল যদি না মানে ভাইয়া, তাহলে এটা অ্যারোমেটিক না। এখন দেখো, প্রথমে আমরা চোখ বুলাই দেখতে পেতেছি যে এই যৌগটা চাকরিক, তার মানে কি প্রথম শর্ত ডান। কিন্তু ভাইয়া আমার যে সমতলীয় নামক একটা শর্ত আছে, এটা তো এটা মানবে না। কেন? দেখো এই কার্বনের দ্বিবন্ধন আছে, এই কার্বনের দ্বিবন্ধন আছে, কিন্তু ভাইয়া এই কার্বনের এইদিকেও কোনো দ্বিবন্ধন নাই, এইদিকেও কোনো দ্বিবন্ধন নাই। তার মানে কি ভাইয়া আমার যে ওইখানে একটা শর্ত ছিল যে প্রতিটি পরমাণুর দ্বিবন্ধন থাকতে হবে, এইখানে ওইটা মিসিং, তাহলে যৌগটি সমতলীয় নয়। এখন ভাইয়া আমার 3টা শর্ত মানা লাগবে, একটা মানতেছে না, তাহলে তো অটোমেটিকই এটা সাইক্লোপ্রোপিন চাকরিক না, ক্রস। কিন্তু আমার তো এমনি একটু দেখান লাগবে যে তৃতীয় শর্তটা মানতেছে। এই দেখো ওইটাই দেখাই দিই, ইজ ইকুয়ালস টু 2 বা 4n ইজ ইকুয়ালস টু 0 বা n ইজ ইকুয়ালস টু 0। কারণ কি 0 কে আমি 1000 দ্বারা ভাগ করি আর 1 লক্ষ দ্বারা ভাগ করি, ভাইয়া অ্যানসার সবসময় 0ই আসবে। তাই ভাইয়া আমি কি বলতে পারি, এই সাইক্লোপ্রোপিন যৌগটি অ্যারোমেটিক নয়, অ্যারোমেটিক নয়। দেখো ভাইয়া এর মাধ্যমে উদাহরণ 3 ও বোঝা হয়ে গেল। চলো উদাহরণ 4 এর দিকে চলে যাই। দেখো ভাইয়া উদাহরণ 3, উদাহরণ 3 এ ভাইয়া কি হয়েছে শুনি একটু। দেখো উদাহরণ 3 এ সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন নামক একটা যৌগ দিছে। এখন জানতে চাইছে যে এইটা অ্যারোমেটিক কিনা। আমার কোন যৌগ অ্যারোমেটিক হওয়ার প্রথম শর্ত হচ্ছে ওইটা কি হইতে হবে, ওইটা একটা বদ্ধ শিকলই হইতে হবে, দেখো, বা চাকরিক হইতে হবে। এখন দেখো আমি তো এইটা চোখে দেখেই বলতে পারতেছি এটা একটা চাকরিক যৌগ, তার মানে কি ভাইয়া 1 নাম্বার অপশন ডান। পরের অপশন দেখো, পরের অপশন হচ্ছে যৌগটি সমতলীয় হইতে হবে। এখন সমতলীয় হইতে হবে মানে কি, প্রত্যেকটা কার্বন পরমাণুর সাথে দ্বিবন্ধন থাকতে হবে, বা ওইখানে মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে। ভাইয়া দেখো এইখানে দ্বিবন্ধন আছে, এইখানে দ্বিবন্ধন নাই, কিন্তু এইখানে দেখো একটা প্লাস আছে। এখন জিজ্ঞেস করা ভাইয়া প্লাস কি মুক্তজোড় ইলেকট্রন? না ভাইয়া প্লাস মুক্তজোড় ইলেকট্রন না, কিন্তু এটা ওইরকম আচরণ করে। বা তুমি বলতে পারো যদি মুক্তজোড় ইলেকট্রনের জায়গায় কখনো প্লাসও থাকে, তাহলেও ভাইয়া এই যৌগটা সমতলীয় হয়ে যাবে। তার মানে কি শিখলাম ভাইয়া, যদি কখনো দ্বিবন্ধন না থেকে এরকম প্লাস থেকে যায়, এই কার্বনের সাথে কি আছে, দ্বিবন্ধন না থাকলে একটা প্লাস আছে, তাই ভাইয়া এই যৌগটা সমতলীয়। এবং এইখানে 4n + 2 = 2, এই দেখো একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন, এই তাহলে কি হবে 4n = 0 বা n = 0। এমনিও তো ভাই আমরা বলতে পারি যে যদি কোনো আমার হচ্ছে ই যোগে, চাকরিক যোগে, বদ্ধ শিকল যোগে যদি আমার
2 2 6 10 বা 14টি ইলেকট্রন থাকে, তাহলে ভাইয়া ওইটা অবশ্যই আমার অবশ্যই এই সূত্র মেনে চলবে। এখন দেখো, তার মানে সবার শেষে আমি মতামত কি দিতে পারি, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন একটি অ্যারোমেটিক যৌগ। এইটা হচ্ছে এইখানে মতামত। চলো আমরা 5 নম্বর উদাহরণে চলে যাই। দেখো ভাইয়া, উদাহরণ নাম্বার 5, এইখানে যে যৌগটা ওইটার নাম হচ্ছে সাইক্লো 1,3 বিউটাডাইন। এই যৌগটার দিকে যদি আমি খেয়াল করি, দেখো চিন্তা করতে হবে যে এইখানে প্রতিটা কর্নারে একটা করে কার্বন আছে, ঠিক? এখন দেখো, আমার প্রথম কথা হচ্ছে এই যৌগটা চাক্রিক কিনা। আমি দেখে সহজেই বুঝতে পারতেছি যে এই যৌগটা চাক্রিক। কারণ কি, এটা কোনো দিক দিয়েও ফাঁকা নাই ভাইয়া, সব দিক দিয়ে এটা আবদ্ধ ভাইয়া। এরপরে দেখো, পরের শর্তটা কি, যৌগটা সমতলীয় কিনা। আমি যদি চিন্তা করি এই কার্বনের কথা, এই কার্বনের দ্বিবন্ধন আছে, এই কার্বনের ওরও আছে, এই কার্বনের ওরও আছে, আবার এই কার্বনের ওরও আছে। তাহলে দেখো ভাইয়া, প্রত্যেকটা কার্বনেরই দ্বিবন্ধন আছে, তার মানে ভাইয়া এটা অবশ্যই সমতলীয়। চাক্রিক হয়ে গেল, সমতলীয় হয়ে গেল। এখন প্রমাণ করতে হবে যে 4n+2 এইটা সমান, এই সূত্রটা মানে কিনা। দেখো এইখানে ইলেকট্রন আছে 1 2 3 4, এইখানে ইলেকট্রন আছে টোটাল 4টা। তাই আমি কি লিখবো, 4n+2 = 4। বা ভাইয়া 4n = এই পাশে +2, এই পাশে গেলে হবে কি -2, তাহলে হবে 4n = 2। এবং এই n দেখো, এই n সমান হবে 2/4। ভাইয়া আমি একটু আগে বলছিলাম যতক্ষণ পর্যন্ত মানটা আসবে পূর্ণ সংখ্যায় ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো যে যৌগটা অ্যারোমেটিক। কিন্তু যখনই এইখানে পূর্ণ সংখ্যায় মান না এসে এই যে n এর মান এরকম চলে আসলো 1/2, তখন ভাইয়া আমরা বলতে পারবো না যে এইটা অ্যারোমেটিক। তখন আমরা কি মতামত দিতে হবে, এই যৌগটার প্রথম দুইটা শর্ত মিলছে কিন্তু লাস্টে একটা শর্ত না মিলার কারণে এইটা অ্যারোমেটিক না। বুঝতে পারতেছো তোমরা বিষয়গুলা কিন্তু ভাইয়া বুঝলে খুবই সোজা। আর যদি না বুঝা চিন্তা করো যে কি বলতেছে সাইক্লো 1,3 বিউটাডাইন, ও মাই গড, এগুলা তো কোনোদিন শুনিই নাই, আয় হায় এগুলা কি, এই জিনিস পড়া লাভ কি, এটা কি আসলে পরীক্ষায় আসবে কিনা। সবগুলোর উত্তর হলো ভাইয়া পড়া লাভও আছে, এটা পরীক্ষায় আসবেও। তোমার যতই কঠিন লাগুক ওইটা শিখতেই হবে তোমার, এটা কোনো তোমার বিকল্প কোনো পদ্ধতি নাই। এটা তোমার যতই কঠিন লাগুক তোমার এটা শিখতেই হবে ভাইয়া। দিন শেষে তোমার পরীক্ষা এটা আসবে এবং এটাই অ্যান্সার করতে হবে। এখন যদি তুমি চিন্তা করো যে না ভাই এটা পড়বো না, তাহলে ভাই এক কাজ করো, বই রেখা আমার ইউটিউব ভিডিও সব অফ করে দাও, এগুলো আর দেখা লাভ নাই। বইটা রেখা দাও আর পরীক্ষাও দেওয়ার দরকার নেই। যদি মনে করো যে পড়ালেখা করবো না, তাহলে এই যে এই ক্লাসগুলো করে কোনো লাভ নেই। তোমার যদি পড়ালেখা করতে হয় করলে সুন্দর মতো করতে হবে এবং যা যা পড়ার টপিকস আছে সবগুলাই পড়তে হবে। কারণ কি যদি সবগুলা না পড়ে স্কিপ করে অল্প অল্প পড়ো, তাহলে তোমার ওই মার্কটাও অল্পই আসবে, তুমি ওই বেশি লেভেলের কোনো মার্ক পাবা না। তাহলে আমরা কি বুঝতে পারলাম ভাইয়া, পড়লে পড়ার মতো পড়তে হবে। আসো আমরা উদাহরণ 5 দেখছি, উদাহরণ 6 চলে যাই। দেখো ভাইয়া, পরের উদাহরণ নাম্বার 6 নিয়ে চলে আসলাম। উদাহরণ নাম্বার 6 যে যৌগটা দেওয়া এটার নাম হচ্ছে পাইরল। এবং দেখো ভাইয়া, এই যৌগটা যখন আমি তাকাচ্ছি আমার একটু সাধারণ থেকে ভিন্ন লাগতেছে, যে এতক্ষণ যা পড়ছি ওই রকম লাগতেছে না, একটু অন্যরকম লাগতেছে। তো আমাদেরকে প্রথমে সুন্দরভাবে অ্যানালাইজ করতে হবে যে জিনিসগুলো কি হয়েছে। প্রথমে দেখো, আমার প্রমাণ করতে হবে যৌগটা চাক্রিক কিনা। একটু তাকাও যৌগটার দিকে, এইখানে দেখো ওর সাথে এদিকেও যুক্ত এদিকেও যুক্ত, ওর ডান বা বাম কোনো দিকে ফাঁকা নাই। একইভাবে এদিকেও ডান বাম ফাঁকা নাই, এদিকেও ফাঁকা নাই, এদিকেও ফাঁকা নাই, এদিকেও ফাঁকা নাই। কোন দিকে যদি ভাইয়া ডানে বামে জায়গা ফাঁকা না থাকে তখন ভাইয়া এই যৌগটা চাক্রিক আমরা বলতে পারি। এরপরে কি, যৌগটা সমতলীয় হইতে হবে। যৌগ যদি ভাই সমতলীয় হইতে হয় আমরা কি জানছি, যে প্রত্যেকটা যৌগের দ্বিবন্ধন থাকতে হবে। প্রত্যেকটা যৌগের না ভাইয়া, প্রত্যেকটা পরমাণু। তার মানে এইখানে একটা কার্বন পরমাণু আছে, এই কর্নারে একটা কার্বন পরমাণু আছে, এই কর্নারে একটা আছে, এখানেও আছে, আবার এইখানে কিন্তু কার্বন পরমাণু নাই ভাইয়া, এইখানে আছে একটা নাইট্রোজেন পরমাণু। তো দেখো যেই পরমাণুই থাকুক আমার শর্ত হচ্ছে প্রত্যেকটা পরমাণুর একটা দ্বিবন্ধন থাকতে হবে। তো দেখো এইখানে দ্বিবন্ধন থাকলো, এইখানে দ্বিবন্ধন থাকলো, এই নাইট্রোজেনের সাথে কোনো দ্বিবন্ধন নাই। কিন্তু ভাইয়া নাইট্রোজেনের সাথে দ্বিবন্ধন নাই তো কি হইছে,
এইখানে আমার দ্বিতীয় শর্ত অনুযায়ী এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। এই মুক্তজোড় ইলেকট্রন থাকা যে কথা ভাইয়া, দ্বিবন্ধন থাকা ভাইয়া একই কথা। শুধুমাত্র এইটা থাকার কারণে এই যৌগটা সমতলীয়। এবং সর্বশেষ দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, আর দেখো ভাইয়া এইখানে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা হয়ে গেছে। এখন তুমি জিজ্ঞেস করো ভাইয়া এখানে সঞ্চারণশীল পাই ইলেকট্রন কি চারটা? না ভাইয়া, এইখানে সঞ্চারণশীল পাই ইলেকট্রন 6টা। এই যে দেখো ভাইয়া 6, 1 2 3 4 5 6। তাহলে আমি কি লিখবো ভাইয়া? 4n + 2 = 6, বা 4n = 4, বা n = 1। তার মানে দেখো ভাইয়া এই যে আমার একটা পূর্ণ সংখ্যায় মান চলে আসছে n এর। সুতরাং ভাইয়া এই পাইরল যৌগটা হবে অ্যারোমেটিক। বুঝতে পারতেছো যে কি হইলো? এখন শুনো, যদি কখনো এরকম মুক্তজোড় ইলেকট্রনের সাথে এদিকে একটা দ্বিবন্ধন থাকে, কোনো টেনশন নেওয়ার দরকার নাই। একসাথে দুইটাও থাকতে পারবে। একসাথে যদি দুইটাও থাকে তাও ভাইয়া সমতুল্য হবে, তাও এটা হবে, কি বলে এটাকে, অ্যারোমেটিক হবে। তো এরই মাধ্যমে আমাদের অ্যারোমেটিক যৌগ কি এগুলো চেনা হয়ে গেল। এখন আমাদের চলে যেতে হবে এই চ্যাপ্টারের পরের কনসেপ্টে। চলো এখানের দিকে আগে। দেখো ভাইয়া, যখন আমরা হাইড্রোকার্বনের প্রকারভেদ পড়তেছিলাম তখন আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন নামে দুইটা হাইড্রোকার্বন দেখছিলাম, কিন্তু কোনটা কি এইটা আমরা তখন পড়ি নাই। এখন আসো ওইটা পড়ার সময় চলে আসছে। দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এখন এই টপিকসটা না, দেখো ভুলে রয়ে গেছে এটা। এখন যে টপিকসটা আমরা পড়বো এটা হচ্ছে অ্যালকেন। আগে অ্যালকেন পড়ার আগে আমাদের দেখো এই পাশে আমি একটা চার্ট লিখছি। এই চার্টটা সুন্দর করে বাসায় বসে মুখস্থ করে ফেলবা, মুখস্থর কোনো বিকল্প নাই। দেখো যদি কার্বন সংখ্যা একটা হয় তাহলে মূল শব্দ হবে মিথ, কার্বন সংখ্যা 2 হইলে মূল শব্দ ইথ, কার্বন সংখ্যা 3 হইলে প্রোপ, 4 হইলে বিউট, 5 হইলে পেন্ট, 6 হইলে হেক্স, 7 হইলে হেপ্ট, 8 হইলে অক্ট, 9 হইলে নন, 10 হইলে ডেক। দেখো ভাইয়া 5 হলে পেন্ট। পেন্ট কিভাবে? পেন্টটা ওইখান থেকে 5 পেন্ট। এবং দেখো 6 হইলে হেক্স। ভাইয়া হেক্স কিভাবে হইলো? আমরা সবাই জানি যে ব্রাজিল টোটাল 5টা কাপ নিছে এবং তারা 6 নাম্বার কাপের অপেক্ষায় আছে, এবং তাদের এই মিশনটিকে কি বলা হয়? মিশন হেক্সা। যেহেতু 6 নাম্বার কাপের অপেক্ষায় নাম মিশন হেক্সা, তো দেখো হেক্স মানে 6। এরপর দেখো 8 মানে কি? অষ্টক বা 8। দেখো এই যে দেখো অক্ট মিলে যায়। এরপর দেখো 9 নাম্বার কি? নন, নদন্তান্ন মিলে যায়। আবার লাস্টে 10 ডেক, এইটা আবার মিলে না। তার মানে ভাইয়া এখানে কিছু হচ্ছে এমনিই মনে থাকবে আর কিছু হচ্ছে একটু জোর করে মনে করা লাগবে। দেখো আমি যদি এখন বলি পুরোটা, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক, এইভাবে তোমার একটু মুখস্থ করে রাখা লাগবে। দেখো আমরা কি পড়তেছি ভাই? আমরা পড়তেছি অ্যালকেন। অ্যালকেন জিনিসটা কি এটা তোমার বুঝতে হবে। অ্যালকেন হচ্ছে এমন একটা হাইড্রোকার্বনের নাম যাদের মধ্যে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান থাকে। তার মানে কি রকম? এই দেখো একটা কার্বন আরেকটা কার্বনের সাথে এই দেখো একক বন্ধনে যুক্ত থাকবে, তখনই এটার নাম হবে অ্যালকেন। এখন দেখো অ্যালকেনের মূল শব্দের সাথে এন যুক্ত হয় কেন? দেখো অ্যালকেন, তাহলে দেখো আমার যদি কখনো আমি বলি যে কার্বন সংখ্যা 1, তাহলে কি হবে? মূল শব্দ হচ্ছে মিথ, তাহলে কি মিথ যোগ এন হবে হচ্ছে ভাইয়া এই দেখো এই পাশে লিখে দিই মিথেন। একই ভাবে ইথেন, সবগুলা লেখা যাবে প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। এইভাবে ভাইয়া অ্যালকেনের সবগুলা নামকরণ করা যাবে। এখন দেখো আসো আমরা কিছু অ্যালকেন দেখি। প্রথম অ্যালকেন হবে ভাইয়া আমার হচ্ছে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন। 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন কিরকম? এটার আগে আমাদের কার্বনের ধর্ম সম্পর্কে জানা লাগবে। দেখো ভাইয়া কার্বন, একটা কার্বন ওর সর্বোচ্চ যোজনী হচ্ছে 4 এবং সর্বনিম্ন যোজনী হচ্ছে 2। কিন্তু ভাইয়া এই অধ্যায়ে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে কার্বনের যোজনী থাকবে 4। এখন তোমরা যারা যোজনী জানো না তাদের মাঝে প্রশ্ন আসবে যে ভাই যোজনী কি জিনিস? ভাই যোজনী হচ্ছে কার্বন কয়জনের সাথে যুক্ত হতে পারে, মানে হচ্ছে ভাই কার্বনের কয়টা হাত আছে। দেখো আমার হাত কয়টা?
আমার হাত দুইটা, কিন্তু ভাইয়া এই যে কার্বন ওর হাত হচ্ছে ভাইয়া চারটা, 1 2 3 4। এই যে কার্বন ওর বৈশিষ্ট্য হচ্ছে 4 জনের সাথে একবারে যুক্ত হতে পারে যদি অপর জনের বন্ধন এক হয়, যোজনী এক হয়। কিন্তু যদি অপর জনের যোজনী বৃদ্ধি পায় তখন এটা চেঞ্জ হবে। কিন্তু আমরা জাস্ট কনসেপ্টটা মাথায় একটু রাখবো যে কার্বনের হাত হচ্ছে চারটা। এখন দেখো ভাইয়া আমি কি বললাম, কার্বনের হাত চারটা, এবং এই যে অ্যালকেন ওর মূল সূত্র হচ্ছে এটার সাথে কার্বনের সাথে, দেখো কার্বন n, কার্বন কয়টা একটা, আর H কত, H হচ্ছে 2n+2। H2n+2 মানে কি, এই দেখো কার্বন যদি এক হয় তাহলে এখানে n এর মানও এক বসবে, তাহলে কি 2 1 এ 2 যোগ 2 হাইড্রোজেন হবে চারটা। ওইখান থেকেই তো দেখো এখানে আমি চারটা হাইড্রোজেন, এই যে চারটা কার্বন একটা, হাইড্রোজেন হবে আমার চারটা। এইটার নাম কি হবে ভাইয়া, এই দেখো 1 নাম্বার কার্বন হবে নাম মিথেন। যদি কার্বন সংখ্যা বাড়াই, দেখো যদি কার্বন সংখ্যা বাড়াই তাহলে কি হবে, দেখি দেখি দেখি, কার্বন সংখ্যা বাড়াই, কার্বন করব এখন দুইটা, একটা কার্বন, এই যে আরেকটা কার্বন, এদের মাঝখানে একটা বন্ড। শুনো শুনো, একটা কার্বনের সর্বোচ্চ 4টা হাত থাকতে পারে। এই কার্বনটা কি করছে, ওর একটা হাত এদিকে দিয়ে ফেলছে, তাহলে আর বাকি কয়টা, 3টা। দেখো 1 2 3। আবার একইভাবে এই কার্বনের হাতও সর্বোচ্চ থাকতে পারে 4টা, একটা এই পাশে দিয়ে দিছে, আরো থাকবে 3টা, এই দেখো 1 2 3। এখন প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন বসবে, দেখো এখন শুনো ভাইয়া, এইখানে যে আমি প্রত্যেকটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন বসাইলাম, পরে টোটাল হাইড্রোজেন কয়টা হলো, 1 2 3 4 5 6, 6টা হাইড্রোজেন, আর কার্বন হচ্ছে দুইটা। দেখো এই সূত্রের সাথে মিলে কিনা দেখি, কার্বন কয়টা বললাম, কার্বন হচ্ছে দুইটা, তাহলে n এর মান 2, তাহলে কি 2 × 2 + 2 হবে হচ্ছে ভাইয়া 6। দেখতেছো ভাইয়া কিভাবে সূত্রের সাথে মিলে যায়। এরকম ভাবে তুমি যদি কার্বন 10টা পর্যন্ত নিয়ে যাও, সব সময় এইভাবেই মিলানো যাবে ভাইয়া। খালি একটা জিনিস মনে রাখতে হবে, যখন যে 10টা কার্বন, প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে নিজেদের বন্ড, এরপরে প্রত্যেকটা কার্বনের হাত সর্বোচ্চ কয়টা, 4টা। তাহলে 4টা হাতের মধ্যে যদি একটা হাত এদিকে খরচ হয় তাহলে বাকি থাকবে 3টা। কিন্তু দেখো ভাইয়া, বলার কথা বলতে বলতে আমি লিখেই দিই তোমাদেরকে, দেখো বলে লাভ নেই, মুখে বলে লাভ নেই। দেখো 3 কার্বনেরটা লিখে দেই, এই দেখো 3 কার্বন। আমি কি বললাম যে প্রত্যেকটা কার্বনের হাত থাকবে 4টা। শুনো, এই কার্বনের 4টা হাতের মধ্যে একটা এদিকে, বাকি 3টা হাইড্রোজেনের সাথে। এই কার্বনের দেখো একটা এদিক, একটা এদিক, একটা উপরে, 3টা হাত অকুপাইড হয়ে গেছে। 3টা হাতেও কেউ না কেউ আছে, হাত বাকি একটা, ওইটা দিয়ে দেব নিচে। এই দেখো লাস্ট এন্ড ফাইনাল, এই কার্বন একটা, শুধুমাত্র একটা হাত খরচ হয়েছে, হাত বাকি আরো 3টা। দেখো এই যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই হইল ভাইয়া কত, প্রোপেন। এইটা যেটা মাত্র দেখলাম প্রোপেন, এর আগেরটা ছিল হচ্ছে ইথেন। এরকম ভাবে তোমরা এখন নিজেরা বাসায় বসে বসে ভাইয়া এই যে বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন সব করতে পারবা, সব সেম সিস্টেমে যাবে, খালি চেইনটা বড় হইতে থাকবে। এখন চলো আমরা যদি অ্যালকেন দেখেই ফেলছি, আমরা এর পরেরটাতে চলে যাই। দেখো ভাইয়া, পরের যে আমার এটা একটু আগে কি শিখলাম, অ্যালকেন, এখন পরেরটার নাম হচ্ছে ভাইয়া অ্যালকাইল মূলক। এখন আমার বুঝতে হবে যে এই অ্যালকাইল মূলকটা কি। অ্যালকেনের মতো অ্যালকাইল মূলকেও সবসময় কার্বন কার্বন একক বন্ধন থাকবে, দেখো কিন্তু কিন্তু পার্থক্য কি হবে, পার্থক্যটা দেখাই, এক দিক দিয়ে ফাঁকা থাকবে। এখনো বোঝা হয় না হয়তো, একটু ক্লিয়ার হবে বলি। দেখো আমি যদি চিন্তা করি যে এই যে অ্যালকাইল মূলক এটা হচ্ছে এইটা, আর তাহলে কি হবে, অ্যালকাইল মূলকের এক হাত ফাঁকা থাকবে। এক হাত ফাঁকা থাকার এই দেখো আমরা একটু আগে কি পড়তেছিলাম, CnH2n+2, তখন হয় আমার অ্যালকেন। কিন্তু +2 এর জায়গায় একটা মাইনাস করে যদি +1 করে দেই, তখনই হয়ে যায় অ্যালকাইল। এই যে +2 থেকে +1 হলো, ওই একটা কোথায় গেল, এই যে ওই একটা হাত ফাঁকা থাকবে। এখন দেখো অ্যালকাইল মূলক লাস্টে কি আছে, আইল। তার মানে কি ভাইয়া, দেখো যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে হবে মিথাইল, 2 হইলে ইথাইল,
সি হইলে প্রোপাইল, ডি হইলে বিউটাইল, এই দেখো এরপরে পেন্টাইল, হেক্সাইল, হেপটাইল, অক্টাইল, ননাইল, ডেকাইল, এরকম ভাবে নামগুলো হবে। এখন যখন আমি বলতেছি এরকম ভাবে নামগুলো হবে, তাইলে দেখো মূল শব্দ যোগ আইল এবং CnH2n+1 এই দুটো বুঝায় গেল। দাঁড়াও আরেকটা জিনিস বলে নি, CnH2n+1, H2n+1 এই জিনিসটার কাজ কি? মনে করো ভাইয়া, মনে করো আমি এরকম একটা যৌগ দিছি, দেখো CH3, আমি ওইরকম ভেঙ্গে লিখি নাই। এইটাকে কি বলে জানো? এইটাকে বলে ভাইয়া আণবিক সংকেত। আর তখন যেটা লিখতেছিলাম ওইটা ছিল ভাইয়া গাঠনিক সংকেত। ওইটার গঠন কিভাবে, ওইটা হচ্ছে গাঠনিক সংকেত, আর এটা হচ্ছে ভাইয়া আণবিক সংকেত। এখন আমি যখন বলতেছি CnH2n+1, এখন আমার এইটার সাথে দেখবো আমি মিলে কিনা। দেখো Cn মানে কি n এর মান 1, আমি যদি ধরি এখানে n এর মান 1, তাহলে কি h এর এখানে দেখো 2 × 1 + 1 হবে 3। দেখো এই সূত্রতে বসাইলে এই দেখো এইটা মিলে যায়। তার মানে কি ভাইয়া, আসলে এই যে আমি যেই না এইটা লিখছি, যৌগটা লিখছি CH3, এটা আসলে ভাইয়া একটা অ্যালকাইল মূলক। এখন এই CH3 টা অ্যালকাইল মূলক কি কেন হইলো এইটা দেখো আগে। দেখো একটা কার্বন আর হাইড্রোজেন কয়টা? একটা, দুইটা, তিনটা। দেখো এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন। কিন্তু ভাইয়া কার্বনের যুক্ত হওয়ার ক্ষমতা বা যোজনী 4টা, এখানে খরচ হয়েছে শুধুমাত্র 3টা, একটা কিন্তু ভাইয়া ফাঁকা থাকবে। এই ফাঁকা থাকার কথা আমি তোমাদেরকে এখানে বলতেছিলাম যে আমি যদি এই পুরাটাকে যদি আমি আর চিন্তা করি, কি চিন্তা করবো ভাইয়া? আর, তাহলে এই দেখো ফাঁকা হাতটা এই যে পাশে। অ্যালকাইলগুলো সাধারণত এরকম দেখতে হয়। এখন তোমাদের যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা না হয়, এই কারণে আরো দুই একটা দেখাই দিই অ্যালকাইল। দেখো এইটা তো ছিল এক কার্বনের অ্যালকাইল, আমার কি 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন সবই তো হতে পারে। আমি তোমাদেরকে ধরো 3 কার্বনের একটা অ্যালকাইল দেখাই দিই। 3 কার্বন, দেখো 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। সবার প্রথম কাজ এদের নিজেদের মাঝখানে বন্ধন দেওয়া, এইটা হইল। এখন আমার কাজ কি? যে কোনো এক পাশে একটা হাত ফাঁকা রাখা, এটি তো আমার কাজ, এই যে একটা হাত ফাঁকা রাখা। এরপরে শুনো, আমার কার্বনের সর্বোচ্চ হাত হচ্ছে 4টা, এইখানে অলরেডি একটা খরচ হয়ে গেছে, বাকি কয়টা? 3টা। তাহলে কি আমি চাইলে এটাকে এরকম লিখতে পারি না? এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। ভাইয়া একটু শুনো, দেখো বুঝবা আশা করি। এখানে আমি কি করছি, এই জিনিসটাকে আমি গাঠনিক সংকেতে 3টা হাইড্রোজেন এভাবে লিখছি। আমি যদি এই জিনিসটাকে জাস্ট এরকম গাঠনিক সংকেতে না লিখে হাইড্রোজেন গুলা একবারে আমি যদি লিখি এখানে যে CH3, তাহলে সেম কথা, কার্বনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত। আমি যেভাবে দেখায় যদি বলি ওইটা যা কথা, কার্বনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত এইভাবে লিখলে একই কথা। একইভাবে দেখো CH3 গেল, এইখানে দেখো এই কার্বনের এই পাশে একটা হাত যুক্ত, এই পাশে একটা হাত যুক্ত। তাহলে দেখো 4টার মধ্যে 2টা হাত চলে গেছে, আর হাত বাকি কয়টা? 2টা। তাহলে হাইড্রোজেন বসবে 2টা। এখন আবার দেখো এইখানেও কি হয়েছে, 4টা হাতের মধ্যে এই পাশে একটা, এই পাশে একটা, 2টা হাত চলে গেছে, আর হাত বাকি হচ্ছে 2টা। তাহলে ভাইয়া দেখো CH3, CH2, CH2, এক হাত ফাঁকা। এইটা কি জানো ভাইয়া? এইটাই হচ্ছে আমার তোমার অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের মধ্যে এইটার নাম কি? এই যৌগটার এইটা হবে ভাইয়া হচ্ছে প্রোপাইল। আমি যদি এখানে দেখাই প্রোপাইল, এরকম হবে ভাইয়া নাম। এখন দেখো এইটা আমি যে লিখলাম, এটাকে যদি আমি আরো শর্ট করি, আরো শর্ট, দেখো কার্বন কয়টা? 1 2 3, তাই আমি লিখতে পারি না C3। আর হাইড্রোজেন কয়টা? 3 + 2 5 + 2 7, তাই দেখো H হবে 7। কার্বন 3টা, হাইড্রোজেন 7টা, আর একটা হাত ফাঁকা। এই পুরোটাকে আমি আর লিখতে পারি, আর একটা হাত ফাঁকা। এই হইল আমার অ্যালকাইল মূলক। এইভাবে তুমি ভাইয়া যত বড় কার্বনই হোক জাস্ট এরকম সিরিয়াল ওয়াইজ লেখা। দেখো আমি বলি একদম 10 নাম্বার পর্যন্ত যদি 10টা কার্বন হয়, দেখো প্রথমটা খালি CH3 হবে, পরে বাকি সবগুলা CH2 দিবা, দিয়ে একটা টান দিয়ে দিবা, তাইলেই তোমার অ্যালকাইল মূলক হয়ে যাবে। আচ্ছা
কথা না বলে আমি 5 কার্বন বা 6 কার্বন একটা দেখাই দিই। দেখো আমি কি বললাম, 6 কার্বন, তাহলে দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে। প্রত্যেকটার মাঝখানে বন্ধন, দেখো প্রত্যেকটার মাঝখানে একক বন্ধন, লাস্টেরটার বাইরে একটা এক্সট্রা বন্ধন, ফাঁকা হাত। এরপর দেখো প্রথমটা কি বলছি, প্রথমটা শুধু CH3 হবে, বাকি সবগুলা CH2 বসাই দিবা, সবগুলা CH2, H2 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 H2, এরকম ভাবে 10 পর্যন্ত ভাই তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এইভাবে তোমার যে কোনো অ্যালকাইল মূলক তুমি লিখতে পারবা। এগুলো আমরা কি শিখতেছি ভাইয়া, এগুলো হচ্ছে আমরা নামকরণ শিখতেছি। নামকরণ শিখার মেইন উদ্দেশ্য কি, আমার ভাইয়া এই নামকরণ পরীক্ষায় আসবে না, আমার পরীক্ষায় আসবে হচ্ছে এক হাইড্রোকার্বন থেকে আরেক হাইড্রোকার্বনের রূপান্তর, শিল্পক্ষেত্রে বা নরমালি। তখন আমার যদি এই নামটাই না জানা থাকে, আমি কি বলবো কাকে কাকে রূপান্তর করছি, কোথা থেকে কোথায় নিলাম, বুঝো নাই। আমি যদি বলি যে আমি একটা মানুষ, আমি একটা ছাগল হইতে চাই, তাহলে কি মানুষ থেকে ছাগল হইছে, নাহলে কি তুমি কি বলবা কি থেকে কি হইছে, বুঝতে পারতেছো আমার কথাটা? একটা তো নাম দিতে হবে, তো ওই নামটাই আমাদের জানার জন্য আমরা এই জিনিসগুলা পড়তেছি, যে এই জিনিসটার নাম কি। তো দেখো ভাইয়া এইটার নাম হবে হচ্ছে হেক্সাইল, হেক্সাইল। আশা করি তোমরা ভাইয়া বুঝতেছো যে কি বুঝাতে চাচ্ছি। এখন চলো অ্যালকাইল মূলক পড়া শেষ, অ্যালকেনও পড়ছিলাম, পরের কনসেপ্টে চলে যাই। ভাইয়া বোর্ডের এই পাশের জিনিসগুলোকে আপাতত একটু ইগনোর করো, আর আমি যে কথাগুলি বলি এগুলো একটু শোনো। আমরা মাত্র কি অ্যালকেন আর অ্যালকাইল এই দুইটা মূলক দেখছি, কিন্তু ভাইয়া আমার আরো কি আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো আছে ভাইয়া। এগুলার নামকরণ এই নরমাল নিয়ম অনুযায়ী করা যাবে না, এদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা এখন বুঝাবো। ব্যতিক্রমের প্রথম শর্ত হচ্ছে ভাইয়া লংগেস্ট চেইন, লংগেস্ট চেইন। ভাইয়া লংগেস্ট চেইন এইটা দ্বারা আমি কি বলতে চাইতেছি বা এইটা দ্বারা ওরা কি বুঝাইতে চাইছে, লংগেস্ট চেইন মানে কি সবচেয়ে লম্বা চেইন হইতে হবে। তার মানে আমি যে কার্বন শিকলটা নিব এটা যাতে সবচেয়ে লম্বা হয়। এরপরে দেখো লংগেস্ট চেইনের পরে মানে কি, পরে হচ্ছে স্মল নাম্বার, স্মল নাম্বার। এখন বুঝবা না, জাস্ট শুনো কি বলতেছি, জাস্ট শুনো। স্মল নাম্বার এটা হচ্ছে 2 নাম্বার ইয়া সূত্র, আর 3 নাম্বারে কি, 3 নাম্বার হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যাল। অ্যালফাবেটিক্যাল অর্ডার। শুনো ভাইয়া, প্রথম শর্ত হচ্ছে চেইনটা অনেক লম্বা হইতে হবে, অনেক লম্বা না ভাইয়া, সবচেয়ে লম্বা হইতে হবে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে নাম্বার ছোট হইতে হবে। কোন নাম্বার কিসের নাম্বার বুঝতেছো না, বুঝাবো আস্তে। অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে কি ভাই এটা একটু বুঝাইনি। দেখো আমরা যখন বলি যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, এরকম যখন আমরা ধারাবাহিকতা ভাবে বলি, এ সবার আগে, এরপরে বি, এরপরে সি, তার মানে ভাইয়া আমি অ্যালফাবেটিক্যাল অর্ডার বলতে এটা বুঝে যাচ্ছি যে যার এ বি সি ডি তে যার নাম্বার আগে আসবে তারটা আমরা আগে লিখবো নামকরণের সময়, এবং যারটা পরে আসবে তারটা পরে লিখবো। এখনো বুঝতেছো না, একটু উদাহরণ দেখলে বুঝা শুরু করবা। দাঁড়াও দেখো একটা উদাহরণ দেখি, CH3 CH2 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 1 2 3 4 5। আর একটু ছোট করে লেখা উচিত আমার মনে হয়, আটবে না বোর্ডে। এই দেখো তোমরা যে বলো ভাইয়া একটু বড় করে লিখতে, বড় করে লিখতে গেলে তো বোর্ডে আটে না ভাইয়া, কি করবো বোর্ডটা তো ছোট। CH3 CH2 CH2 তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন দেখো ভাইয়া, এখন নিচে দিব, আবার নিচে দিব কয়টা, একটা, দুইটা, তিনটা। আর এই পাশে একটা দিব।
ভাইয়া দেখো আমি এখানে অনেক বড় একটা হাইড্রোকার্বন নিছি। এখন আমার কাজ হচ্ছে এই হাইড্রোকার্বনটাকে নামকরণ করা। নামকরণ কিভাবে করব? সবার প্রথম শর্ত কি ভাইয়া? লংগেস্ট চেইন। আমার এইখানে সবচেয়ে লম্বা চেইন বের করতে হবে, কিন্তু এইটা করার আগে আগে আমার হচ্ছে নাম্বারিং করতে হবে। দেখো, আচ্ছা নাম্বারিং পরে করবো, আগে লংগেস্ট চেইনটা করে নি। মনে মনে দেখো, আমি এইখানে যদি তাকাই, দেখো 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা, 5টা, 6টা, 7টা। আমি যদি চিন্তা করি যে আমি এইভাবে একটা লংগেস্ট চেইন নিব, এই যে এইভাবে, তাহলে আমার কার্বন সংখ্যা হয় 7টা। কিন্তু আমার কাজ কি? সবচেয়ে বড় চেইনটা নাও। তার মানে কি কার্বন সংখ্যা যাতে সবচেয়ে বেশি হয়। তাহলে আমি চেষ্টা করব যে অন্য কোনো ভাবে সবচেয়ে বেশি বানানো যায় কিনা। যদি অন্যভাবে বানানো না যায় তাহলে এইটাই, আর যদি অন্যভাবে বানানো যায় তাহলে ওইটা নিব। দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7, 8, 9। ভাইয়া এইভাবে গেলে যেখানে আমরা মাত্র 7টা পাচ্ছিলাম, এইখানে গেলে ভাই আমরা 9টা পাই। তাহলে দেখো ভাইয়া, অন্য তুমি যেইভাবে ট্রাই করো না কেন ভাইয়া, তুমি লংগেস্ট চেইন এর চেয়ে বেশি বানাতে পারবে না। কারণ দেখাই দিই দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, কোথায় ভাইয়া 9টা, কোথায় হয় 5টা, আর কোথায় 7টা। 9 যেহেতু সবচেয়ে বড়, তাই ভাইয়া এইভাবে লংগেস্ট চেইনটা নিতে হবে। দেখো লংগেস্ট চেইনটা কিরকম হবে? এই যে দেখো ভাইয়া, লংগেস্ট চেইন নিয়ে নিছি। এইটা হইল আমার লংগেস্ট চেইন। লংগেস্ট চেইন নেওয়ার পরই ভাইয়া আমার প্রথমে সবগুলো কার্বনকে নাম্বারিং করতে হবে। একবার ডান থেকে বামে নাম্বারিং করব, আবার বাম থেকে ডানে নাম্বারিং করব। দেখো প্রথমে দেখো, এই যে বাম থেকে ডানে নাম্বারিং, দেখো 1, এটা কি 1 নাম্বার, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4, 5, 6, 7, 8, 9। টোটাল 9টা কার্বন বাম থেকে ডানে নাম্বারিং করে ফেলছি। এরপরে কি ডান থেকে বামে আসবো। দেখো এই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, মিস হইল নাকি? এই যে এখানে মিস হয়েছে। এই দেখো 4টা তো ভাইয়া এইখানে, তাহলে এটা হবে 5, 6, 7, 8, 9। আমি একবার এইভাবে নাম্বারিং করছি, আবার এইভাবে নাম্বারিং করছি। জিজ্ঞেস করবা ভাইয়া এটা কেন করলা? এই জিনিসটা তুমি কেন করলা? এই জিনিসটা করছি আমি একটা শর্তে, যে আমার স্মল নাম্বার করা লাগবে। স্মল নাম্বার কি এটা আগে বুঝো ভাইয়া। আমার যে এইটা হচ্ছে মেইন একটা শিকল, যেটাকে আমি নিয়ে নিছি, আর এই যে বেচারা একটা বাদ পড়ছে না, এই যে বেচারা ও কত নাম্বারে গিয়ে বাদ পড়ছে, এইটা হচ্ছে এখানে ডিপেন্ড করবে ভাইয়া। ওর নাম্বারটা সবচেয়ে ছোট করা লাগবে। দেখো শুইল, আমি যখন এইভাবে নাম্বারিং করছি তখন দেখো 6 নাম্বার কার্বনের সাথে এই বেচারা CH3টা যুক্ত। তে দেখো এক ক্ষেত্রে হয় হচ্ছে 6। আবার যখন আমি ডান থেকে বামে নাম্বারিং করছি তখন কি হয়? তখন হবে 4 নাম্বার কার্বনের সাথে যুক্ত। ভাইয়া আমার সূত্র হচ্ছে স্মলেস্ট নাম্বার করতে হবে। তো দেখো 4 অবশ্যই 6 থেকে ছোট, স্মলেস্ট নাম্বার। তাহলে ভাই আমি কি বলতে পারি? এই যে আমি যখন এইভাবে নাম্বারিং করছি তখন যেভাবে পাওয়া গেছে, আমার নামকরণটা ওইভাবে হবে। আমার 6 যেভাবে নাম্বারিং করছিলাম ওইভাবে নামকরণ করা যাবে না। শুনো ভাইয়া, তাহলে এইটার নাম কি হবে? এইটার নামটা বুঝি। দেখো কয় নাম্বারে যুক্ত? 4 নাম্বারে। 4 নাম্বারে কে যুক্ত? CH3। একটু আগে পড়াইছি ভাইয়া CH3। দেখো CnH2n+1, এটা ছিল অ্যালকাইলের সূত্র, অ্যালকাইল হাইড্রোকার্বন। অ্যালকাইল কিভাবে হলো এটা দেখো, এই দেখো 1 আর কি 3 বানাইতে হবে। দেখো 2 × 1 + 1 হয়ে যাবে 3। এইটা ভাই একটা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কত কার্বন? এই দেখো 1 কার্বন বিশিষ্ট। এই দেখো কার্বন সংখ্যা একটা, তাহলে এটা হবে মিথাইল। শুনো 4 নম্বরে একটা মিথাইল যুক্ত, তাহলে কি লিখবো আমরা? 4, একটা বন্ধন, এই যে বন্ধন, পরে কে যুক্ত? একটা মিথাইল যুক্ত, মিথাইল 4 মিথাইল। এখন শুনো ভাইয়া, টোটাল এখানে কার্বন সংখ্যা কয়টা? টোটাল কার্বন সংখ্যা ভাইয়া দেখো 9টা।
9 হইলে কি ভাইয়া নন। এখন নন কি হবে ভাইয়া, এইটা তো সবগুলাতে দেখো একক বন্ধন একক বন্ধন একক বন্ধন একক বন্ধন একক বন্ধন, সবগুলাতে একক বন্ধন যুক্ত। তার মানে আমি কি বলছিলাম ভাইয়া, একক বন্ধন থাকলে এটা হবে একটা অ্যালকেন, আর অ্যালকেনটা কি হবে, এই দেখো 9টা কার্বন, তাহলে হবে ননেন। দেখো 4 মিথাইল ননেন, এইটাই হচ্ছে ভাইয়া আমার এই যে একটা হাইড্রোকার্বন, এটার নাম। এখন তুমি জিজ্ঞেস করবা ভাইয়া তুমি লংগেস্ট চেইন আর স্মল নাম্বারটা ইউজ করলা, অ্যালফাবেটিক্যাল অর্ডারটা তো ইউজ করো নাই। ভাইয়া এখন তো শুধুমাত্র একটা কি যুক্ত, কি বলে একটা শাখা যুক্ত। যদি একটা শাখার জায়গায় কখনো 2টা বা 3টা শাখা থাকে যেখানে এক একটার নাম এক এক রকম হয়, তখন ভাইয়া আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারটা ইউজ করব, যেটা আমরা সামনের উদাহরণেই দেখব। দাঁড়াও দেখাচ্ছি ভাইয়া। দেখো এখন আমরা একটা তো দেখছিলাম উদাহরণ, ওই উদাহরণ দেখে হয়তো বা সবকিছু ক্লিয়ার হয় নাই, এখনের উদাহরণটা দেখলে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এইখানে আরেকবার একটু বড় একটা যৌগ নিয়ে নেই, দেখি CH3 CH2 CH 2 3 CH2 4 5 6। দেখো ভাইয়া শোনো, আমি এইখানে আবার অনেক বড় একটা যৌগ নিয়ে ফেলছি। এইখানে যদি লাস্টের লেখাটা না বুঝো, এটা হচ্ছে আমি 3 লিখছি। এই দেখো এখন এই যে যৌগটা, এটা কি একটা হাইড্রোকার্বন। আমার প্রথমেই কি করতে হবে, লংগেস্ট চেইনটা ফাইন্ড করতে হবে, যে সবচেয়ে বড় হয় কিভাবে গেলে। আসো খুঁজি। আমি যদি চিন্তা করি এইভাবে নিব, তাহলে কি 1 2 3 4, এইভাবে নিলে হয় 4টা। আচ্ছা আমি যদি চিন্তা করি যে এই দুইটাকে বাইরে রাখবো আর এইভাবে নিব, দেখি 1 2 3 4 5 6, 6টা। আচ্ছা আবার 1 2 3 4 5 6 7 8, 8টা। দেখো একবার পাইছি 4টা, একবার পাইছি 6টা, একবার পাইলাম হচ্ছে 8টা। আমার চেষ্টা করতে হবে অন্য কোনো ভাবে কি আমি 9টা পাই কিনা। যদি 9টা না পাই তাহলে এটাই আমার অ্যান্সার, আর যদি 9টা পেয়ে যায় তাহলে 9টা অ্যান্সার হবে, আর 10টা পেলে 10টা অ্যান্সার হবে। আমার কাজ হচ্ছে লংগেস্ট চেইন ফাইন্ড করা। দেখি তো আমি 1 2 3 4 5 6 7 8 9। তার মানে শুনো ভাইয়া, আমি অন্য যেভাবেই করি না কেন আমার 4টা হচ্ছে, 6টা হচ্ছে, 8টা হচ্ছে, কিন্তু ভাই 9 তো হচ্ছে না। আর এখানে সর্বোচ্চ আমি 9 পর্যন্ত যেতে পারতেছি অন্য কোনো মাধ্যমে, তাহলে আমার ওইটাই হবে লংগেস্ট চেইন। দেখো লংগেস্ট চেইনটা যদি ভাগ করি, তাহলে এই দেখো লংগেস্ট চেইনটা চলে আসবে এইভাবে। একটু আগে লংগেস্ট চেইনের বাইরে শুধুমাত্র একটা শাখা ছিল, এই যে এই বেচারাটা ছিল। এখন আমি নতুন আরেকটা বেচারা অ্যাড করে ফেলছি, এই যে এটা। এখন শুনো ভাইয়া, সবার প্রথমে কি করতে হবে, একবার বাম থেকে ডানে নাম্বারিং করতে হবে, আবার ডান থেকে বামে নাম্বারিং করতে হবে। আগে এটা করে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9। আবার এইভাবে ভাইয়া, এইভাবে এইভাবে কি হবে, 1 2 3 4 5 6 7 8 9। দুই ভাবে নাম্বারিং করা শেষ। এখন আমার হচ্ছে স্মল নাম্বার খোঁজা লাগবে। স্মল নাম্বার কিভাবে খুঁজবো শুনো ভাইয়া, একবার আমি চিন্তা করব এইভাবে বাড়তেছে, তখন তখন 3 নাম্বার কার্বনের সাথে C2H5 যুক্ত, লিখলাম 3। আর 6 নাম্বার কার্বনের সাথে যুক্ত CH3, লিখলাম 6। তে ভাইয়া 3 যোগ 6 কত হবে, 9। আবার যখন আমি চিন্তা করব যে নাম্বারিং এইভাবে করছি, তাহলে কি একবার 4 এর সাথে CH3 যুক্ত, লেখো ভাইয়া 4। আবার 7 নাম্বারের সাথে যুক্ত কি C2H5, লেখো 7। 4 যোগ 7 কত হবে ভাইয়া, 11। আমার কাজ কি ভাইয়া,
আমার কাজ হচ্ছে স্মল নাম্বার খোঁজা। এইখানে যেভাবে যোগ করলে সবচেয়ে ছোট সংখ্যা আসবে আমার ওইভাবে নিতে হবে মানটা। দেখো 3 আর 6 যোগ করলে হয় 9, আর 4 আর 7 যোগ করলে 11। অবশ্যই 9 11 থেকে ছোট, তাই এইটা হবে আমার সঠিক পদ্ধতি। তার মানে ভাইয়া আমি যে উপর দিক দিয়ে যে নাম্বারিংটা করছি না, এটা হচ্ছে আমার অ্যাকুরেট নাম্বারিং। এই যে নিচে এই সাইড দিয়ে যেগুলো নাম্বারিং করছি এটা ভুল। এটা হচ্ছে আমি এইখান থেকে মতামত দিতে পারলাম। তাইলে শুনো, আমার এই মতামত দেওয়া শেষ যে উপরেরটা অ্যাকুরেট। এখন অ্যাকুরেট তো ভালো কথা, এখন কথা হইলো আমার অ্যালফাবেটিক্যাল অর্ডার নিয়া, যে এখানে কে আগে বসবে, কে আগে বসবে আর কে পরে বসবে। দেখো এইখানে যে CH3, এটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক। তার মানে কি ভাইয়া? এটার নাম হচ্ছে মিথাইল। লেখো এটার নাম কি? এটার নাম হবে মিথাইল। ভাইয়া মিথাইল মানে কি? ম আছে, আর ম থাকা মানে কি ইংলিশে ভাইয়া? এম থাকা। এরপরে দেখো ভাইয়া, পরে এইখানে যে এটা আছে এইটাও একটা অ্যালকাইল মূলক, কিন্তু এইখানে হচ্ছে কার্বন সংখ্যা 2। কার্বন সংখ্যা 2 হইলে ভাইয়া কি? ইথ। তার মানে এটার নাম কি হবে ভাইয়া? এটার নাম হবে হচ্ছে ভাইয়া ইথাইল। ভাইয়া ইথাইল তার মানে কি? ই। এখানে কে আছে? এইখানে আছে হচ্ছে ই। এখন যদি ভাইয়া আমি তোমাকে বলি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাও, তাহলে কি? এ বি সি ডি ই, এফ জি এইচ আই জে কে এল এম। ই কত আগে চলে আসে এম এর? তার মানে কি ভাইয়া? ই যেহেতু অ্যালফাবেটিক্যাল অর্ডারে এম এর আগে, তাহলে ইটাকে আমরা আগে লিখবো। এখন কি ই তো লিখবো না, লিখবো হচ্ছে ই এর বাংলা ভার্সন। এটা কি? ইথাইল। এখন শুনো, এই ইথাইলটা কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত এইটা বের করা লাগবে। আমি কি বলছি? যখনই আমি দেখছি যে উপরেরটা যোগ করলে, এই যে উপরেরটা যোগ করলে এটা মান ছোট আসে, স্মল নাম্বার আসে, তার মানে উপরেরটা হচ্ছে গ্রহণযোগ্য, নিচেরটা বাদ। তার মানে ভাইয়া নিচের এই নাম্বার এগুলো থাকবে না, থাকবে না। এই যেগুলো বাদ, বাদ সব বাদ দিয়ে দাও। তখন ভাইয়া শুনো, এই যে C2H5 এটাকেই তো আমি ইথাইল বললাম। এই ইথাইলটা যুক্ত আছে 3 নাম্বার কার্বনের সাথে। তাহলে আমি কি লিখবো? দেখো ভাইয়া, যদি আমি পাইছি যে ইথাইল আগে লিখতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী, ইথাইল যুক্ত আছে 3 নম্বরে, তাহলে লিখবো 3 ইথাইল। 3 ইথাইল। পরে দেখো পরে কে যুক্ত আছে? একটা মিথাইল যুক্ত আছে। কয় নাম্বার কার্বনের সাথে? এই যে ভাইয়া 6 নাম্বার কার্বনের সাথে, 6 মিথাইল। 6 মিথাইল। এখন ভাইয়া সর্বশেষ কাজ আমার, সর্বশেষ কাজ কি ভাইয়া? এইখানে টোটাল কার্বন আছে 9টা। 9টা কার্বন হইলে ভাইয়া নাম কি হয়? এটাই হচ্ছে আমার সর্বশেষ কাজ। 9টা কার্বন হইলে নাম হয় ননেন। ননেনই কেন হইলো ভাইয়া? এটা আমি কি বলছি? যখন একক বন্ধন থাকবে, দেখো একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন, তখন এটা হবে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যৌগ। তো অ্যালকেন হইলেই ভাইয়া লাস্টে একটা এন যুক্ত হয়, তো এটা হবে ভাইয়া ননেন। দেখো ননেন, এইটাই হচ্ছে ভাইয়া এই যৌগের নাম। আশা করি ভাইয়া সিস্টেমটা বুঝতে পারছো। এইভাবে তোমরা যে কোনো অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যৌগের নাম, বড় বড় যৌগের নাম বের করতে পারবা, কিন্তু বের করতে পারবা না কি? অ্যালকিন আর অ্যালকাইন। ওইটা ভাইয়া এখনই শিখাবো, আর একটু ওয়েট করো। এই যে এইটা শেষ না, এখনই শিখাবো, ওয়েট আসতেছি। দেখো ভাইয়া, আমরা মাত্র একটু আগেই অ্যালকেন আর অ্যালকাইন পড়ে আসছি। এখন আমরা যেটা পড়বো এটা হচ্ছে অ্যালকিন। এখন জিজ্ঞেস করো ভাইয়া অ্যালকিন কি? অ্যালকিন হচ্ছে ভাইয়া এরকম কিছু হাইড্রোকার্বন যাদের মাঝখানে দ্বিবন্ধন থাকে, এই যে দ্বিবন্ধন। এখন জিজ্ঞেস করো ভাইয়া দ্বিবন্ধনের বাইরে এইগুলা এইগুলা কি লিখলা? এইগুলো হচ্ছে ভাইয়া কার্বনের টোটাল হাত হচ্ছে 4টা। 4টার মধ্যে যখন 2টা এখানে যুক্ত হয়ে যাবে আর ফাঁকা থাকবে 2টা, ওই 2টাকে এরকম আমি খালি হাত হিসেবে দেখাইছি। বুঝতে পারতেছো? এখন দেখো নামকরণ, অ্যালকিনের নামকরণ কি? মূল শব্দ প্লাস ইন। এখন এই ইনটা কিভাবে লেখা হয়? রস্যিকার আর ডট 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 দন্তান্ন। এবং এটার সাধারণ সংকেত, সাধারণ সংকেত হচ্ছে ভাইয়া CnH টুয়াইস এন। এটা হচ্ছে এটার সাধারণ সংকেত। এখন শুনো ভাইয়া,
এখন আমরা একটা যৌগ দেখি যেটাতে আমরা নামকরণ করব। দেখো CH CH2 CH CH3। ধরো ভাইয়া এটা হচ্ছে আমার একটা যৌগ যেটা হচ্ছে অ্যালকিন শ্রেণীর। কিভাবে বুঝলাম? এই যে দ্বিবন্ধন দেখা বুঝলাম। এখন শুনো ভাইয়া, আমার তিনটা শর্ত ছিল, লংগেস্ট চেইন, স্মল নাম্বার আর অ্যালফাবেটিক্যাল অর্ডার। এই তিনটার মধ্যে এখন আমি কোনটা ইউজ করব? সবার প্রথমে লংগেস্ট চেইন। এখন দেখো ভাইয়া, লংগেস্ট চেইন যে নিব আমি বলতেছি, এইখানে তো চেইন শুধুমাত্র একটাই, এইখানে তো আর শাখা দিয়ে এই যে এখানে এখানে এরকম ভাবে কিছু যুক্ত নাই, এটা তো নরমাল একটা চেইন চলতেছে। তো নরমাল যখন চেইন থাকবে ভাইয়া, তখন কিন্তু আমার লংগেস্ট চেইনের এখানে কোনো হিসাব করা লাগবে না, এইটা যা আছে তাই হচ্ছে আমার লংগেস্ট চেইন। এখন কাজ কি? সংখ্যায়ন করা, নাম্বারিং করতে হবে। প্রথম বাম থেকে ডান দিকে নাম্বারিং করি, 1 2 3। পরে আবার ডান থেকে বামে নাম্বারিং করব, 1 2 3। এখন শুইলো ভাইয়া, নাম্বারিং করা শেষ। এখন আমার স্মল নাম্বার রুল খুঁজতে হবে। এখানে আমার স্মল নাম্বার রুলের জন্য কোনো শাখা নাই ঠিকই, কিন্তু ভাইয়া এইখানে কিন্তু একটা দ্বিবন্ধন আছে। তাহলে স্মল নাম্বার অনুযায়ী যে দিক দিয়ে গেলে দ্বিবন্ধনটা আমি কাছে পাবো ভাই, আমার সেদিক দিয়ে যেতে হবে। দেখো 1 2 3, 1 আর 2 এর মাঝখানে দ্বিবন্ধনটা আছে, 1 আর 2 এর মাঝখানে দ্বিবন্ধন আছে। আবার দেখো 1 2 3, 2 আর 3 এর মাঝখানে দ্বিবন্ধন আছে। শুনো ভাইয়া, 1 আর 2 এর মাঝখানে দ্বিবন্ধন থাকা যেই কথা, 1 এ দ্বিবন্ধন থাকা এক কথা। এখন 1 ই কেন নিলাম, 2 কেন নিলাম না ভাইয়া? 1 আর 2 এর মাঝখানে 1 ছোট, তাই 1 কে নেওয়া হয়েছে। একই ভাবে দেখো 2 আর 3 এর মাঝখানে দ্বিবন্ধন আছে, 2 আর 3 এর মাঝখানে ছোট কে 2, তাহলে নিব হচ্ছে আমি 2 কে। এখন দেখো একভাবে গেলে বলতেছি যে 1 নাম্বারের সাথে দ্বিবন্ধন যুক্ত, আরেক ভাবে গেলে বলতেছি 2 নাম্বারের সাথে দ্বিবন্ধন যুক্ত। তা আমার স্মল নাম্বার অনুযায়ী যেটা সবচেয়ে ছোট হবে ওইটা অ্যানসার নিতে হবে। দেখো 1 হচ্ছে এখানে ছোট, তাই 1 হচ্ছে অ্যানসার হবে। এখন 1 কিভাবে পাই? এইভাবে সংখ্যায়ন করলে 1 পাই, তাহলে নিচের গুলা বাদ। বুঝতে পারতেছো? নিচের গুলা আমি যে এখানে বোর্ডে মুছলাম, তোমার খাতায় মুছার দরকার নাই, তুমি এমনি করলেই চলবে। আর খাতায় এগুলো তোমার আসবেও না, তুমি জাস্ট নিজে বুঝার জন্য যে নামটা কি এটা তুমি রাফ করবা। এই জিনিসগুলো পরীক্ষায় তোমার কাছে অ্যাকুরেটলি চাবে না যে এটা কি, কিন্তু তোমার বিভিন্ন করতে গেলে, সমীকরণ করতে গেলে, সাজাইতে গেলে বা বিভিন্ন বিক্রিয়া ঘটাইতে গেলে তখন তোমার নামগুলো লাগবে। এই কারণে আমরা নামকরণটা শিখতেছি। দেখো তাহলে কি হলো ভাইয়া, আমার 1 নাম্বারের সাথে দ্বিবন্ধনটা যুক্ত। আর এইখানে টোটাল কার্বন আছে কয়টা? 1 2 3টা। 3 এর মূল শব্দ কি ভাইয়া? প্রোপ। লেখো আগে প্রোপ। এখন ভাইয়া আমি তো বললামই যে 1 নাম্বারের সাথে এই যে দ্বিবন্ধনটা যুক্ত, লেখো প্রোপ 1। এখন ভাইয়া দ্বিবন্ধন থাকলে কি লিখতে হয়? দ্বিবন্ধন থাকলে ভাইয়া ইন লিখতে হয়। যখনই তুমি কোনো একটা হাইড্রোকার্বনের মাঝখানে দ্বিবন্ধন দেখবা, তখন মনে মনে চিন্তা করবা যে যদি এটা নামকরণ করতে যাই এটা ইন হবে। দেখো প্রোপ 1 ইন। এখন শুনো ভাইয়া, এই 1টা লেখা যেই কথা, না লেখা একই কথা। কিভাবে একই কথা? তখন এটার নাম হয়ে যাবে প্রোপিন। এই যে রস্মিকার ডট 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 দন্তান্ন এইভাবে করছি ভাইয়া। বুঝতে পারতেছো যে নামকরণটা কিভাবে হইলো? শুধুমাত্র এখানে 1 ছিল দেখা বাদ দিতে পারছি, 1 বাদে যদি অন্য কোনো সংখ্যা থাকতো আমি কিন্তু বাদ দিতে পারতাম না ভাইয়া। তাহলে এই জিনিসটা একদম মাথায় সেট আপ করে নাও। ভাইয়া বোর্ডের দিকে তাকাও, বোর্ডে দেখো আমি একটা লম্বা একটা চার্ট লিখছি, আর নাম কি দিছি ভাইয়া? অগ্রগণ্যতার ক্রম। অগ্রগণ্যতার ক্রম মানে কি ভাইয়া? এটা বুঝতে হবে। আমি যখন কোনো কিছু নামকরণ করব তখন কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো, ওইটা হচ্ছে এই ক্রম দেখা বুঝবো। এই ক্রমতে যে সবচেয়ে নিচে তার অগ্রাধিকার সবচেয়ে বেশি ভাইয়া, তাকে লিখতে হলে আমার সবার আগে লিখতে হবে। এখন চিন্তা কর, এমন একটা যৌগ যেখানে সবগুলো আছে, তাহলে কি সবার প্রথমে ওকে লিখবো, এরপর ওকে, এরপর ওকে, এরপর ওকে, এরপর ও ও ও ও, এইভাবে হচ্ছে ধারাবাহিকতা হবে ভাইয়া। তার মানে কি নিচ থেকে উপরের দিকে যাবে নামকরণের সময়।
তার মানে দেখো এটা কি, এটা হচ্ছে অ্যালকাইল ভাইয়া, অ্যালকাইল। অ্যালকাইল কি, মিথাইল আর হচ্ছে তোমার ইথাইল। এরপরে দেখো এই এক্স মানে হচ্ছে ভাইয়া হ্যালোজেন। হ্যালোজেন কি, গ্রুপ 17 এর মৌলগুলা কেমিস্ট্রির অধ্যায় 4 যারা পড়ছো তাদের খুব ভালোভাবে মনে থাকার কথা। গ্রুপ 17 ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরপরে দেখো ভাইয়া কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, NH2, OH, CO, CHO, COOH। এই যে কয়টা জিনিস এইগুলো আমি এখনো পড়াইনি, এমনকি কার্বন কার্বন ত্রিবন্ধনটাও পড়াইনি, এইটা আমি এখন পড়াবো। জাস্ট তোমরা একটু মনে রাখো যে কখনো যদি নামকরণ করতে হয় এই সিরিজ অনুযায়ী আমার নামকরণ করতে হবে। সবার নিচ থেকে সবার উপরে, যে নিচে তাকে আগে লিখবো, যে উপরে তাকে পরে লিখবো। আচ্ছা চলো পরের টপিকসে চলে যাই। দেখো ভাইয়া এখন আমরা যে টপিকসটা পড়বো এটার নাম হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন কি ভাইয়া, আমরা অ্যালকেন পড়ছি, অ্যালকিন পড়ছি, অ্যালকাইলও পড়লাম। তো এরকম এই সমগ্র ত্রিশ্রেণীর হাইড্রোকার্বনের মধ্যে আরো অনেক জাতক থাকতে পারে, এটার মধ্যে একটা হচ্ছে অ্যালকাইন। এখন শুনো, অ্যালকাইন হইতে গেলে প্রথম শর্ত কি, কার্যকরী মূলক সি ট্রিপল বন্ড সি, মানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে হবে ভাইয়া, 3টা বন্ধন। অ্যালকেন যখন দেখছি তখন দেখছি একটা বন্ধন, যখন অ্যালকিন দেখছি তখন দেখছি 2টা বন্ধন, আর যখন অ্যালকাইন দেখতেছি তখন হচ্ছে ভাইয়া 3টা বন্ধন। তার মানে আমার যদি কোন একটা যৌগকে অ্যালকাইন ঘোষণা করতে হয় তাহলে সবার প্রথম শর্ত কি, 3 বন্ধন থাকা লাগবে। এরপরে ভাইয়া এরপরে নামকরণ কি হবে, মূল শব্দ যোগ আইন। তার মানে কি ভাইয়া, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, এইভাবে। এখন একটা জিনিস শুনো ভাইয়া, আমরা যে অ্যালকেন পড়ছিলাম, অ্যালকেনের সময় মিথেন হয়, কিন্তু ভাইয়া অ্যালকিন আর অ্যালকাইনের সময় মিথ মূল শব্দটা বাদ যায় কেন, একটু শুনো। আমরা যখন বলি যে কার্বন কার্বন এক বন্ধন থাকা লাগবে, দেখো কার্বন কার্বন এক বন্ধন থাকা মানে কি, কার্বন হাইড্রোজেনের সাথে এক বন্ধনে থাকতে পারে। কিন্তু যখন আমি বলি যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকা লাগবে, তখন ভাইয়া হাইড্রোজেনের সাথে থাকতে পারে না। কেন, হাইড্রোজেনের যোজনী ভাইয়া 1 এবং অন্যান্য যৌগের যোজনী বেশি হইতে পারে, কিন্তু হাইড্রোজেনের যোজনী বেশি হইতে পারে না। তাই ভাইয়া যখন অ্যালকিন বা অ্যালকাইন মানে কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যৌগ বানাইতে হয়, তখন ভাইয়া কার্বনের সাথে এরকম হাইড্রোজেন না যুক্ত এরকম কার্বন আর কার্বন যুক্ত হয়। এখন দেখো ভাইয়া কি বললাম, কার্বন আর কার্বন যুক্ত হয়। কার্বন আর কার্বন যুক্ত হয় মানে কি, মিনিমাম 2টা কার্বন থাকা লাগবে। আমরা জানি একটা যদি কার্বন হয় তাহলে মূল শব্দ হয় মিথ, আর 2টা হইলে হয় ইথ। তার মানে ভাইয়া যখনই আমি অ্যালকাইন বা অ্যালকিন মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যৌগের নামকরণ করব, তখন কোনোভাবেই মিথকে আনা যাবে না, মিথ বাদ পড়ে যাবে। দেখো একটু দেখাই, দেখো আমি কি বললাম, থাকবে কার্বন 2টা, মাঝখানে বন্ধন দিব ত্রিবন্ধন। এখন দেখো এই কার্বনের 4টা হাতের মধ্যে 3টা হাত এখানে চলে গেছে, হাত বাকি একটা, তাহলে ওর এখানে হাইড্রোজেন বসবে একটা। একইভাবে ওরও সেম কাহিনী, হাত 3টা চলে গেছে, হাত বাকি একটা, এইখানে বসবে হাইড্রোজেন। ঠিক আছে, এখন শুনো এইটার নাম কি, এইটার নামই হচ্ছে ভাইয়া এই যে ইথ যোগ আইন, তাহলে এটার নাম হবে ভাইয়া ইথাইন। এখন ভাইয়া আমরা একটু আগে বাড়ি, একটু নতুন যৌগ দেখি। দেখি 1 কার্বন তো 2 কার্বন তো দেখলাম, এখন একটু বড় যৌগ দেখি। ভাইয়া দেখো এরপরে আরেকটা বড় একটা যৌগ লিখে ফেলছি। এখন আমার এই যৌগের নামকরণ করতে হবে। প্রথমে দেখো এইখানে একটা CH3, এইখানে একটা CH3। আমি যদি চিন্তা করি এই CH3 টা নাই, তাহলে ভাইয়া 1 2 3 4 5 6 6টা কার্বন হয়। আবার যদি চিন্তা করি এই CH3 নাই, 1 2 3 4 5 6টা কার্বন হয়। তার মানে ভাইয়া তুমি এইভাবে লংগেস্ট চেইন নাও বা এইভাবে লংগেস্ট চেইন নাও, কার্বন সংখ্যা হয় সমান, কার্বন সংখ্যা সমান, এবং লংগেস্ট চেইনের প্রথম মৌলটা সবসময়, প্রথম মৌলটা প্রথম যৌগটা সবসময় CH3 হচ্ছে। এখন যেহেতু সবসময় এখানে CH3, তাহলে ভাইয়া তুমি এইভাবে নাও আর এইভাবে নাও, দুইটাই সঠিক। তো আমি ধরার সুবিধার্থে লম্বাটাই নিলাম, দেখো যেটা আর কি মানে সমান্তরাল, সমান্তরালটাই নিলাম। দেখো
এখন শুনো, আমার একবার বাম থেকে ডান দিকে একবার সংখ্যায়ন করতে হবে, আবার ডান থেকে বামে একবার সংখ্যায়ন করতে হবে। আসো করে ফেলি। 1 2 3 4 5 6। আবার এই পাশে 1 2 3 4 5 6। ভাইয়া শুনো, আমার কাজ কি হবে জানো? আমার কাজ হবে এইখানে কোন জায়গাটায় শাখা যুক্ত আর কোন জায়গাটায় হচ্ছে তোমার কার্যকরীমূলক যুক্ত, এই দুটার যোগফলকে সবচেয়ে ছোট বানানো। যেইভাবে গেলে সবচেয়ে ছোট হয় ওইটাই নিতে হবে। কারণ কি ভাইয়া, আমার প্রথম সূত্র ছিল লংগেস্ট চেন, আর দ্বিতীয় সূত্র কি ছিল ভাইয়া? স্মলেস্ট নাম্বার। তাহলে এই দ্বিতীয় সূত্র যেহেতু স্মলেস্ট নাম্বার, তো ওই স্মলেস্ট নাম্বার সূত্র অনুযায়ী আমার এখানে সবচেয়ে ছোট সংখ্যা করতে হবে। আসো দেখি, আসো দেখি। শুনো ভাইয়া, এইখানে আমার প্রথমে চোখে পড়তেছে, যদি আমি এইখান থেকে এইদিকে যাই নাম্বারিং, তাহলে 2 নাম্বার কার্বনের সাথে একটা CH3 যুক্ত। তাহলে লেখো ভাইয়া 2, এবং 3 আর 4 নাম্বার কার্বনের মাঝখানে একটা ত্রিবন্ধন যুক্ত। ভাইয়া আমি কি বলছিলাম যে 3 আর 4 এর মাঝখানে মানে কি? 3 আর 4 এর মধ্যে যে সংখ্যাটা ছোট ওইটার কাছে, তার মানে কি 3 আর 4 এর মাঝখানে 3 নাম্বার সংখ্যাটা ছোট, তাই আমরা বলবো যে 3 এর সাথে এই ত্রিবন্ধনটা যুক্ত আছে। আমরা বড়টা ধরবো না, আমরা ছোটটার কথা বলবো। আমরা বলবো যে 3 নাম্বারের সাথে এই ত্রিবন্ধন যুক্ত। দেখো তাহলে যোগ 3 হবে হচ্ছে ভাইয়া 5। এবং শুনো, একবার তো এইভাবে সংখ্যায়ন করলাম, আবার কি ওই দিক থেকে এই দিকে আসতে হবে। তো দেখো 3 আর 4 এর মাঝখানে ত্রিবন্ধন যুক্ত, 3 আর 4 এর মাঝখানে ত্রিবন্ধন যুক্ত, আমি ধরে নিলাম 3, এবং 5 নাম্বার কার্বন, এটা কয় নাম্বার কার্বন ভাইয়া? 5 নাম্বার কার্বনের সাথে এই CH3 এর যুক্ত। তাহলে দেখো 5 যোগফল হইল 8। ভাইয়া শুনো, আমার স্মলেস্ট নাম্বার রুল অনুযায়ী আমার সবচেয়ে ছোট যোগফল লাগবে। তা এইখানে 5 আর 8 এর মাঝখানে তো ক্লিয়ারলি 5 সবচেয়ে ছোট যোগফল। তাহলে যেইভাবে আমি সংখ্যায়ন করলে এই 5টা আসছিল, আমার ওইভাবে সংখ্যায়ন করতে হবে। তার মানে ভাইয়া এই যে উপরে সংখ্যায়ন করছি এটা ঠিক, আর নিচে যেটা করছি এটা ভুল। এখন দেখো, এখন আমরা নামকরণে চলে আসি। 2 নাম্বার কার্বনের সাথে একটা মিথাইল যুক্ত, 2 নাম্বার কার্বনের সাথে একটা কে যুক্ত? মিথাইল যুক্ত ভাইয়া। 2 মিথাইল লেখা শেষ। পরের কাজ কি ভাইয়া? এইখানে টোটাল কয়টা কার্বন আছে? এইখানে টোটাল কার্বন আছে হচ্ছে ভাইয়া 6টা। তো 6 কার্বনের জন্য ভাইয়া মূল শব্দ কি? হেক্স। তাহলে দেখো 3 মিথাইল হেক্স। এখন ভাইয়া এইখানে তো একটা ত্রিবন্ধন আছে, ওই ত্রিবন্ধনটা কয় নাম্বারে যুক্ত? ওই ত্রিবন্ধনটা যুক্ত 3 আর 4 এর মাঝখানে, তার মানে ভাইয়া 3 এ যুক্ত। আমি কি বললাম? যেটা ছোট হবে ওইটাকে নিব 3। এখন ভাইয়া আসো, এই অ্যালকাইনের জন্য এইখানে কি বসাইতে হবে? আমরা দেখছিলাম অ্যালকিনের জন্য বসে ইন, আর দেখো অ্যালকাইনের জন্য বসবে আইন। লাস্টে বসাই দিবা জাস্ট আইন। যাদের মাথায় চিন্তা হইতেছে ভাইয়া এগুলা কি পড়াইতেছো, এইগুলা কি পরীক্ষা আসবে? না ভাইয়া, মোটেও আসবে না পরীক্ষা। এগুলা জাস্ট হচ্ছে কনসেপ্ট আর বেসিক বুঝাচ্ছি। এখন যে কথাগুলো বলতেছি না, এগুলা তোমার হচ্ছে মাথায় ঢুকবে, এবং এই কনসেপ্টগুলা তোমার যখন তুমি রূপান্তর করবা তখন হালকা হালকা কাজে লাগবে। সম্পূর্ণ লাগবে আমি বলবো না, হালকা হালকা লাগবে। আসো, আমাদের এই মাধ্যমে অ্যালকাইন দেখা শেষ। এখন আমরা চলে যাই পরের টপিকসে। দেখো ভাইয়া, আমি এইখানে কিছু জিনিসের নাম লিখছি। জৈব অ্যাসিড COOH, অ্যালডিহাইড CHO, অ্যালকোহল OH, হ্যালাইড হবে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর সর্বশেষ কিটোন হচ্ছে CO। ভাইয়া আমরা যে পড়ছিলাম না অ্যালকেন, যদি কোনো অ্যালকেনের সাথে এই যৌগগুলো যুক্ত হয় তাহলে ভাইয়া ওই অ্যালকেনটা অ্যালকেন থাকবে না। দেখো COOH যুক্ত হওয়ার সাথে সাথে ও হয়ে যাবে একটা জৈব অ্যাসিড, CHO যুক্ত হওয়ার সাথে সাথে ও হয়ে যাবে একটা অ্যালডিহাইড, OH যুক্ত করলেই হয়ে যাবে একটা অ্যালকোহল, হ্যালাইড যুক্ত করলে হয়ে যাবে হ্যালাইড, এবং সর্বশেষ CO যুক্ত করলে হয়ে যাবে কিটোন। এখন দেখো ভাইয়া কিভাবে কি হয়, আমি চিন্তা করা, আমি কি করি দেখো,
CH4, আমি এর সাথে একটা COOH লাগাইতে চাই, তাহলে CH4 কি ছিল? মিথেন, অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী। একটা COOH লাগানোর জন্য এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, থাকলো 3টা, আর কি যুক্ত হবে? COOH। এইটার নাম কি হবে জানো ভাইয়া? এটার নাম হবে ভাইয়া মিথানোইক অ্যাসিড। যে কোনো জৈব অ্যাসিডের নামকরণ ভাইয়া এইভাবেই হয়। জৈব অ্যাসিড যেটা হচ্ছে তোমার মূল শব্দ থাকবে এক কার্বন, আচ্ছা এক কার্বন তো এখানে না, সরি ভাইয়া একটু ভুল হয়ে গেছে, এখানে তো 2 কার্বন ভাইয়া, এটা হবে ভাইয়া ইথানোইক অ্যাসিড। কেন? দেখো এইটা একটা কার্বন, এইটা একটা কার্বন, এখানে হচ্ছে কার্বন 2টা, 2 কার্বনের জন্য মূল শব্দ হচ্ছে ইথ। আর জৈব অ্যাসিডের জন্য এইখানে দেখো জৈব অ্যাসিডের জন্য কি হবে? ইথানোইক অ্যাসিড। তো এটার নাম কি হবে ভাইয়া? ইথানোইক অ্যাসিড। এরকম ভাবে তুমি যে কোনো প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক, হেক্সানোইক, হেপ্টানোইক, যে কোনো অ্যাসিডের আগে তুমি নোইক অ্যাড করলে হয়ে যাবে। দেখো ইথানোইক, ইথানোইক অ্যাসিড। এখন শুনো ভাইয়া, আমি COOH যুক্ত করছি পরে, এটা হইলো জৈব অ্যাসিড। এখন আমি যদি COOH এর জায়গায় CHO যুক্ত করি, দেখো তো আমি COOH এর জায়গায় CHO যুক্ত করতে চাচ্ছি, দেখি কি হয়। CHO, ভাইয়া আমি যখনই CHO যুক্ত করলাম ও হয়ে গেল একটা অ্যালডিহাইড। এখন ভাইয়া অ্যালডিহাইডের নাম কি হয়? অ্যালডিহাইড, আমি তো বলতেছি অ্যালডিহাইড, এটার লাস্টে মূল এই দেখো এল যুক্ত হবে, এল। এই এলটা কি রকম দেখো, এইটা কি? মিথ, ইথ, ইথানোইক অ্যাসিড হয়ে যাবে এখন ইথানেল। এই দেখো এল, ইথান, ওইখান থেকে ইথানেল। বুঝতে পারতেছো ভাইয়া? জাস্ট মূল শব্দটা লাস্টে যোগ হয়েছে। দেখো CH যুক্ত করে যদি ইথানেল হয়, তাহলে OH যোগ করি, দেখি OH যোগ করলে কি হয়। দেখো ভাইয়া শোনো, OH যখন যুক্ত করছি এখানে শুধুমাত্র একটা কার্বন আছে, এক কার্বনের মূল শব্দ কি? মিথ। তাই দেখো এক কার্বনের যদি মূল শব্দ মিথ হয়, আমি লিখি মিথ। এখন ভাইয়া OH কি? অ্যালকোহল, মানে কি? অল। এটার মূল শব্দ হবে হচ্ছে ভাইয়া অল। এ দেখো অল। তে অল যদি হয় মূল শব্দ, তাহলে ভাইয়া মিথানল। নামকরণ গুলো বুঝতে পারতেছো তোমরা? এইখানে কি হইতেছে? জাস্ট শেষের দিক দিয়ে আমি একটু চেঞ্জ করতেছি, বাকি সব সেম টু সেম হুবহু থাকতেছে। দেখো সর্বশেষ, সর্বশেষ আরো 2টা বাকি। একটা ক্লোরিন যদি বসাই, শুনো একটা ক্লোরিন যদি বসাই OH এর জায়গায়, তাহলে এটার নাম কি হবে ভাইয়া? আগে শুনো, CH3, CH3 কি? একটা অ্যালকাইল, এর নাম হচ্ছে ভাইয়া মিথাইল। এখন মিথাইলের সাথে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, তো দেখো আগে আমি কি লিখবো? আগে লিখবো মিথাইল, আগে লিখবো মিথাইল। মিথাইলের সাথে কে যুক্ত হয়েছে? ক্লোরিন, এই কারণে লিখবো ভাইয়া ক্লোরাইড। এখন যদি ভাইয়া ক্লোরিনের জায়গায় ফ্লোরিন যুক্ত হতো, লিখতাম ফ্লোরাইড। ব্রোমিন যুক্ত হলে ব্রোমাইড, আয়োডিন যুক্ত হলে আয়োডাইড। বুঝতে পারতেছো? যেটা যুক্ত হবে ওইটা লাস্টে আইড করে দিব। এখন দেখো আইড কেন হইলো? এইটা দেখো লাস্টে কি? হ্যালাইড, তার মানে কি লাস্টে আইড। এখন লাস্টে সর্বশেষ, অনেকে মনে করবে যে ভাইয়া এত ফাস্ট ফাস্ট তাড়াহুড়া কেন পড়াইতেছে? তাড়াহুড়া এই কারণে পড়াইতেছি কারণ কি এই চ্যাপ্টারটা অনেক ভাস্ট একটা চ্যাপ্টার, বড় একটা চ্যাপ্টার। আমি যদি এইভাবে পড়াই, মানে যদি ভিডিওর মাঝখানে যদি এইভাবে অনেক লং করে পড়াইতে যাই, তাহলে তোমাদের অনেকক্ষণ ভিডিও দেখা লাগবে, আর ভিডিওতে সময় নষ্ট হবে। তোমাদের যদি এইটা পড়ার পর কোনো মানে সমস্যা থাকে, আর তোমরা যদি চাও যে আমি পুরা চ্যাপ্টারটা অনেক বড় করে পড়াই, তাহলে তখন তোমাদের কি করতে হবে? ভিডিওতে কমেন্ট করতে হবে যে ভাইয়া লাইভ করো। যদি আমি লাইভ করি, তাহলে লাইভের মধ্যে চ্যাপ্টারটাকে অনেক বড় করে, অনেক গুছায়, অনেক সুন্দরভাবে পড়ানো যাবে। যেটা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ানোর হচ্ছে মূল থিম, যে চ্যাপ্টারটা অনেক বড় করে পড়াইতে হয়। এখন ভিডিওর কারণে হচ্ছে আমার অনেক ছোট করে পড়াইতে হচ্ছে। আমি অনেক কনসেপ্ট
একটু ছোট করে দিতেছি যাতে তোমরা সহজ কথায় বুঝো, মানে জাস্ট মূল কথাগুলো বলতেছি, কিন্তু লাইভ হইলে অনেক বেশি কথা বলা যেত। আসো দেখো, CH3 CO, CO মানে কি ভাইয়া? কিটোন। কিটোন মানে কি ভাইয়া? ওন। এখন দেখো এইখানে কার্বন কয়টা ভাইয়া? 2টা, 1 2, তাহলে কি ইথ। এখন দেখো লাস্টে কি বলবে? ওন। তাহলে দেখো ভাইয়া এইটার নাম হবে হচ্ছে ইথানন। এরই মাধ্যমে ভাইয়া আমরা এই চার্টের সবগুলো জিনিস শিখলাম। এখন ভাইয়া কখনো 3 কার্বন 4 কার্বন থাকলে কি জাস্ট ওই 3 কার্বন 4 কার্বনের জন্য যে নামটা হয় এরপরে তুমি জাস্ট হচ্ছে নন বা ওন বা যেটাই বসানো এল ওল এগুলো জাস্ট বসাই দিবা। এখন যে কোনো বড়টা তুমি করতে পারবা। তুমি বাসায় ট্রাই করে দেখো, না পারলে অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করার চেষ্টা করবা, আমি হেল্প করবো ইনশাআল্লাহ। এখন দেখো এরই মাধ্যমে আমাদের হচ্ছে নামকরণের কনসেপ্ট শেষ। এখন আমরা চলে যাব এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আমি আবার বলতেছি, এইটাই হবে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। চলো যাই। দেখো ভাইয়া কি নিয়ে চলে আসলাম। বোর্ডে অনেক কিছু লেখা দেখেই মাথা ঘুরে যাওয়ার কথা। কিছু স্টুডেন্ট তো বলবে, ভাই এইগুলা কি নিয়ে আসছো? তোমার ক্লাস তো আসছিলাম ভাই সহজ কিছু পড়তে, তুমি তো নিয়ে আসলা কঠিন কিছু একটা জিনিস। ভাইয়া তোমরা যেটাকে কঠিন মনে করবা মনে মনে, এইটাই আসলে সবচেয়ে সহজ জিনিস। জাস্ট একটু বলবো, 10টা মিনিট আমার সাথে ধৈর্য ধরে একটু বসো, এই পুরাটা জিনিস শেষ হয়ে যাবে। দেখো শুনো ভাইয়া, এইখানে কি কাহিনী হচ্ছে আমার আস্তে আস্তে বোঝা লাগবে। দেখো ভাইয়া আমি এইখানে কি কি লিখছি? অ্যালকাইল, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড এবং এইখানে আছে ডাইহ্যালোঅ্যালকেন। ভাইয়া এই প্রত্যেকটা যৌগ একে অপরের মধ্যে পারস্পরিক রূপান্তর হইতে পারে। আমি যদি বলি যে একটা অ্যালকেনকে একটা অ্যাসিড বানায় দেখাও, সম্ভব। আমি যদি বলি একটা অ্যালকেনকে একটা অ্যালকাইন বানায় দেখাও, তাও ভাইয়া সম্ভব। এইখানে সবকিছু সম্ভব। এইখানে কিভাবে কি সম্ভব, এইটাই হচ্ছে পুরা চার্ট। এর মাধ্যমে তোমরা চ্যাপ্টার 11 এর সবগুলা রূপান্তর করতে পারবা। চ্যাপ্টার 11 এর মূল কনসেপ্টই, মূল পরীক্ষার প্রশ্নই আসে হচ্ছে রূপান্তর থেকে। যে এই যে অ্যালকেন থেকে অ্যালকাইন বানায় দেখো, ইথিন থেকে ইথাইন বানায় দেখো, বা ইথেন থেকে ইথিন বানায় দেখো, এরকম উল্টাপাল্টা অনেক ধরনের কথা বলে। তো ওই জিনিসটাকে আমরা একটা চার্টের মাঝখানে সহজ করে দেখবো আস্তে আস্তে। দেখো ভাইয়া একটা অ্যালকাইন দেওয়া, আমাকে যদি পরীক্ষার প্রশ্নে বলে একটা অ্যালকাইন, ধরো এটা একটা ইথাইন, এই ইথাইনকে আমার বানাইতে হবে কি ইথিন বানাইতে হবে। তখন কি করতে হবে ভাইয়া? তখন নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন যোগ করতে হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে ভাইয়া এই অ্যালকাইন হয়ে যাবে অ্যালকিন। আবার শোনো, আমাকে যদি বলে এই অ্যালকিন থেকে অ্যালকেন বানাইতে, তখন কি করতে হবে? তখনও সেম কাজ, নিকেল প্রভাবকের উপস্থিতিতে H2 যোগ করতে হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেখো আমি একই সাথে যোগও লিখছি, কি প্রভাবক লাগবে এটাও লিখছি, এবং কি উৎপন্ন হবে এটাও লিখছি। একদম ইজি, জাস্ট একটু চোখ বুলাইলে হবে। শোনো, এখন আমি বলবো আমার অ্যালকেন থেকে একটা অ্যালকাইল হ্যালাইড লাগবে, তাহলে কি করতে হবে ভাইয়া? তাহলে ক্লোরিন যোগ করতে হবে। ক্লোরিন যোগ করতে হবে কিভাবে? ইউভি রশ্মির উপস্থিতিতে। ক্লোরিন যোগ করতে হবে ইউভি রশ্মির উপস্থিতিতে। তাইলে ভাইয়া তৈরি হবে অ্যালকাইল হ্যালাইড। হ্যালাইড মানে কি ভাইয়া? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারজনের মধ্যে যে কোনো একজন যদি এখানে যুক্ত হইতো, তাইলে এটা আমরা অ্যালকাইল হ্যালাইড বলতে পারি। কিন্তু পার্টিকুলারলি এই যৌগটার নাম কি? পার্টিকুলারলি ভাইয়া এই যৌগটার নাম হচ্ছে ভাইয়া ইথাইল ক্লোরাইড। এটা এই যৌগটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। শুনো, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল বানাইতে হলে ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে পানি যোগ করতে হবে। এই দেখো অ্যাকুয়াস মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় মাধ্যম। জলীয় মাধ্যম মানে কি ভাইয়া? পানির মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড গলাইছো, পরে নিছো, এটা ওই রকম একটা সিচুয়েশন, বুঝতে পারতেছো? এই এক কিউ মানে হচ্ছে পানি ভাইয়া। এরপর দেখো অ্যালকোহল থেকে যদি অ্যালডিহাইড বানাইতে হয়, তাহলে কি করতে হবে ভাইয়া? তাহলে ভাইয়া K2Cr2O7 সাথে H2SO4 যোগ করতে হবে। তাহলে ভাইয়া উৎপন্ন হবে জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেনের সাথে এই পুরো জিনিসটা যে হইছে, এরই ফলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয়ে যাবে। এটা কি ছিল ভাইয়া? এটা ছিল ভাইয়া ইথানল। ইথানল থেকে
ইথাইল ডিহাইড উৎপন্ন হয়ে যাবে ভাইয়া। ইথানল থেকে ইথাইল ডিহাইড না ভাইয়া, ভুলে বলে ফেলছি, ইথানল থেকে হবে ইথানেল, ইথানল থেকে ইথানেল উৎপন্ন হয়ে যাবে ভাইয়া। এরপরে শুনো ভাইয়া, এই অ্যালডিহাইডের সাথে যদি আমি আবার একই জিনিস যোগ করি তখন উৎপন্ন হবে ভাইয়া ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড যে কথা ভাইয়া, ফ্যাটি অ্যাসিড সেম কথা। এরপরে শুনো ভাইয়া, এইখানে কি আছে? এইখানে আছে একটা অ্যাসিড। আমরা কি জানি ভাইয়া, অ্যাসিডের সাথে যদি ক্ষারের বিক্রিয়া করানো হয় তাহলে লবণ আর পানি উৎপন্ন হয়। দেখো এই অ্যাসিডের সাথে আমি এইখানে দেখো একটা ক্ষার যোগ করছি, সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা তীব্র ক্ষার। এর ফলে কি হবে ভাইয়া, একটা প্রশমন বিক্রিয়া সংঘটিত হবে। এবং আমরা কি জানি, অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন হয়। এই যে লবণটা ভাইয়া, এইটা হচ্ছে একটা জৈব লবণ। দেখো CH3COONA, এই যে NA ছিল, ও কি করছে, বলছে এইচ তুমি সরে যাও, আমি তোমার জায়গায় বসি, তুমি ওইখানে চলে যাও ও এর সাথে। তখন এই এইচ চলে আসছে এই OH এর সাথে, ওরা তৈরি করছে H2O, এবং এই সোডিয়াম চলে গেছে ওই এইচ এর জায়গায়, এইখানে হয়ে গেছে CH3COONA। সর্বশেষ দেখো, এই যে জৈব লবণ, এইটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্র্যাকেটে ক্যালসিয়াম অক্সাইড যোগ করি তাহলে উৎপন্ন হবে মিথেন। মিথেন মানে কি ভাইয়া, এইটাও একটা ভাইয়া অ্যালকেন। এখন ভাইয়া শুনো, এইখানে যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এইতে যোগ করছি না ভাইয়া, এইটার নাম হচ্ছে ভাইয়া সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড এইটা হচ্ছে ভাইয়া সোডা, আর সোডার সাথে যখন তুমি ক্যালসিয়াম অক্সাইড যোগ করবা, ক্যালসিয়াম অক্সাইডের ভাইয়া বাণিজ্যিক নাম হচ্ছে লাইম। তো এই দুইটা মিলে একসাথে হবে সোডা লাইম। তুমি যখনই লবণের সাথে সোডা লাইম মিক্স করবা তখন ভাইয়া ডিকার্বক্সিলেশন নামক একটা বিক্রিয়া সংঘটিত হবে। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কাজ কি জানো ভাইয়া, বিক্রিয়ার যদি তোমার যেই যৌগটা থাকবে ওই যৌগটা যদি 2টা কার্বন থাকে ওইটাকে 1টা করে দিবে, 4টা থাকলে 3টা করে দিবে। তার মানে ভাইয়া 1টা কার্বন কমায় দেওয়া, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কাজ। দেখো এইখানে কার্বন ছিল 1টা 2টা, কিন্তু নিচে আসছি পরে কার্বন হয়ে গেছে 1টা। তো এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বন সংখ্যা 1টা কমায় দেয়। এখন পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে। দেখো তোমাকে বলবে যে মনে করো প্রোপানোয়িক অ্যাসিড দিবে, প্রোপানোয়িক অ্যাসিড থেকে তোমাকে বলবে যে ভাই আমাকে একটা তুমি বের করে দাও, ইথেন বের করে দাও। তাহলে কি মিথ ইথ প্রোপানোয়িক অ্যাসিড কি বেনে 3টা কার্বন আছে, আর আমার কাছে চাইছি কি ভাইয়া, বলছে একটা ইথেন তৈরি করে দাও। ইথেন মানে কি অ্যালকেন। তো ইথেনের মধ্যে কার্বন কয়টা থাকে, 2টা। তাহলে আমরা যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করি তাহলেই তো ভাইয়া ওই যে 3 কার্বন প্রোপানোয়িক অ্যাসিড ওইখান থেকে আমরা ইথেন পেয়ে যাব, 1টা কার্বন কমে যাবে। বুঝতে পারতেছো? এখন দেখো এই লাইনটা বুঝছি, এখন এইখানে কি হয়েছে এইটা একটু বুঝতে হবে। আমার কাছে কেউ যদি বলে যে অ্যালকিন থেকে সরাসরি অ্যালকোহল বানাও, তাইলে দেখো আমি কি করি, একটা তো আছে অ্যালকিনকে আমি প্রথমে অ্যালকেন বানাবো, পরে অ্যালকাইল হ্যালাইড বানাবো, পরে অ্যালকোহল বানাবো। কিন্তু ভাই যদি শর্টকাট থাকে, শর্টকাট কি ফলো করা যাবে না? এই যে আমার একটা শর্টকাট আছে, এই শর্টকাট কি দেখো, অ্যালকিনের সাথে যদি আমি পানি যোগ করি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 atm চাপ এবং প্রভাবক থাকবে H3PO4, তখন এই অ্যালকিন সরাসরি অ্যালকোহল হয়ে যাবে। আবার আমি অ্যালকিন থেকে অ্যালকোহল বানাইলাম, আমার কখনো কখনো অ্যালকোহলকে অ্যালকিন বানানো লাগতে পারে পরীক্ষার প্রশ্ন অনুযায়ী, তখন কি করব, H2SO4 গাঢ় যোগ করে দিব। H2SO4 গাঢ় যোগ করলে অ্যালকোহল অ্যালকিন হয়ে যাবে। আবার দেখো শোনো, আমার যদি অ্যালকিনকে অ্যালকাইল হ্যালাইড বানাইতে বলে, আমার একটা রাস্তা আছে, আমি ফার্স্টে অ্যালকেন বানাবো পরে অ্যালকাইল হ্যালাইড বানাবো। কিন্তু আবার সরাসরি রাস্তা আছে এখান দিয়ে। এই সরাসরি রাস্তায় কি বলছে দেখো ভাইয়া, এই সরাসরি রাস্তায় বলতেছে যে HCl যোগ করলে, এই অ্যালকিনের সাথে HCl যদি যোগ করি তাহলে সরাসরি অ্যালকাইল হ্যালাইড চলে আসবে। আবার এই অ্যালকাইল হ্যালাইড থেকে যদি আমার অ্যালকিনে ফেরত আসতে হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্র্যাকেটে ALC মানে কি জানো ভাইয়া, ALC মানে হচ্ছে অ্যালকোহলীয় বা অ্যালকোহল। এই সোডিয়াম হাইড্রোক্সাইড এখন অ্যালকোহলের মধ্যে মিশানো থাকবে, তখন ওইটা যদি আমি এইখানে অ্যালকিনের সাথে যোগ করি তখন ভাইয়া কি হবে, তখন এই অ্যালকিন হয়ে যাবে হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইড হয়ে যাবে হচ্ছে ভাইয়া অ্যালকিন। এখন শোনো ভাইয়া, আমরা এইভাবে দেখছিলাম অ্যালকাইল হ্যালাইডে যাওয়ার রাস্তা,
এইখানে একটা রাস্তা আছে এই পাশে আসার। এই অ্যালকাইল হ্যালাইডকে যদি আমার অ্যালকেনে আনতে হয় তাহলে ভাইয়া শুষ্ক ইথার দিতে হবে, Na+ আর শুষ্ক ইথার, এই দুটো জিনিস যদি আমি দেই তাহলে উডস বিক্রিয়া নামক একটা বিক্রিয়া সংঘটিত হবে এবং এই অ্যালকাইল হ্যালাইড অ্যালকেন হয়ে যাবে। কিন্তু ভাই এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি শোনো, আমরা যখন এইখানে ফ্যাটি অ্যাসিডকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটাইতাম তখন কি হইতো, কার্বন যদি থাকতো 3টা একটা বিয়োগ হইতো, যদি থাকতো 2টা একটা বিয়োগ হইতো, সবসময় কি এক বিয়োগ হইতো। কিন্তু ভাইয়া এই উডস বিক্রিয়ার কাজ কি জানো, কার্বন যা থাকবে তার দ্বিগুণ হয়ে যাবে। তার মানে কার্বন যদি থাকে ভাইয়া 2টা তাহলে কার্বন হয়ে যাবে 2 × 2 4টা, কার্বন যদি থাকে ভাইয়া 4টা তাহলে হয়ে যাবে 4 × 2 8টা। এখন দেখো ভাইয়া এইখানে যদি আমি উডস বিক্রিয়া ঘটাই, এখানে কার্বন আছে 2টা, উডস বিক্রিয়া ঘটানোর সাথে সাথে এখানে যে অ্যালকেনটা পাবো ওইখানে হয়ে যাবে কার্বন 4টা। এইটাই হচ্ছে উডস বিক্রিয়ার বৈশিষ্ট্য, বাকি সব সেম থাকবে, জাস্ট হচ্ছে কার্বন হবে 4টা। মানে কি হবে CH3 CH2 CH2 CH3, এইটা হবে তখন সংকেত। এখন শুনো, আমরা এইখানে এই রাস্তাটা দেখি, দেখো আমি একবার যখন অ্যালকাইল হ্যালাইড তৈরি করছি তখন UV আর Cl2 দিছি। এখন হ্যালাইড মানে কি, হ্যালাইডে ব্রোমিনও হইতে পারে, কিন্তু ব্রোমিনটা যদি আমি অ্যালকিনের সাথে যুক্ত করি অ্যালকেনের সাথে না যুক্ত করে তখন কি হবে, দেখো ইয়া এই অ্যালকিনের দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনের মধ্যে কি হবে, একটা বন্ধন ভেঙে যাবে। এখন শুনো, আমার 2টা হাত যুক্ত ছিল এক জায়গায়, আমার একটা হাত ছাড়া পেয়ে গেছে, এবং আমি যে একটা হাত ছাড়া পাইছি মানে কি আমাকে একজন তো ধরে রাখছিল, ওরও একটা হাত ছুটছে, তো আমাদের দুইজনের প্রত্যেকের একটা করে হাত ফাঁকা থাকবে। তো যখন আমি Br2 মানে 2টা ব্রোমিন বসাবো প্রত্যেকের একটা একটা হাতে, এই যে এখানে যে দ্বিবন্ধন ছিল ওটা ভাঙছে, ভাঙার ফলে ওর একটা হাত খালি হয়েছে, ওর একটা হাত খালি হয়েছে, প্রত্যেকের একটা একটা হাতে একটা একটা ব্রোমিন বসবে। এইটার নাম কি হবে ভাইয়া, ডাইহ্যালো অ্যালকেন, বা এইখানে এইখানে ডাইব্রোমো ইথেন, এই জায়গায় এটার নাম হবে ডাইব্রোমো ইথেন। এখন শুনো ভাইয়া, এটাকে যদি আমি অ্যালকাইন বানাইতে চাই তখন কি করতে হবে, NaOH অ্যালকোহলীয়, কিন্তু ভাইয়া নিতে হবে হচ্ছে 2 মোল NaOH অ্যালকোহলীয় মাধ্যমে নিতে হবে, তাহলে এই ডাইহ্যালো অ্যালকেন অ্যালকাইনে রূপান্তরিত হবে। এবং সর্বশেষ শুনো, অ্যালকাইন থেকে আমার কাছে যদি ডিরেক্ট অ্যালডিহাইড চাই বা আমাকে বললো অ্যালকাইন থেকে ফ্যাটি অ্যাসিড বানাইতে, তখন আমি কি করব, আমি কি পুরাটা ঘুরে যাব, আমার অনেক সময় নষ্ট হবে ভাই, কতগুলো বিক্রিয়া করা লাগবে। আর আমি যদি জাস্ট ডিরেক্ট এই কাজটা করি, আমি ডিরেক্ট অ্যালডিহাইডে চলে যাব, অ্যালডিহাইড থেকে আমি ফ্যাটি অ্যাসিডে যেতে পারি, বা আমার কাছে যদি প্রশ্নে শুধুমাত্র অ্যালডিহাইডই চাই আমি এইখানেই থেমে যাব। বুঝতে পারতেছো যে আমার এই পুরাটাতে ঘুরায় ফিরে যে কোনো জায়গায় যে কোনো ম্যাথ আসতে পারে। আসো দেখি, অ্যালকাইন থেকে আমার অ্যালডিহাইড বানাইতে হলে H2O যোগ করতে হবে। H2O কিভাবে, 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, আর তাপমাত্রা থাকবে 80 ডিগ্রি সেলসিয়াস। এই কাজটা যদি করি তাহলে ভাইয়া অ্যালকাইন ডিরেক্টলি অ্যালডিহাইড হয়ে যাবে। এখন ভাইয়া অনেক কিছু বুঝাইছি, এখন আসে উপর উপর দিয়ে একটা ব্যাখ্যা দাও। দেখো এইখানে আমি কি করতেছি, H2 সংযোজন করতেছি। এইখানে দেখো H ছিল একটা একটা 2টা, এইখানে H হয়ে গেছে 2টা আর 2টা 4টা, তার মানে কি এই 2টা H এখানে এসে লাগছে, এই কারণে হবে এটা সংযোজন বিক্রিয়া। সংযোজন মানে কি ভাইয়া, কোনো কিছু সংযোজিত করা। একইভাবে এইখানেও সংযোজন বিক্রিয়া হয়েছে, এখানে H এর সংখ্যা বেড়ে গেছে। দেখো পরে এইখানে হয়েছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি, কাউকে সরায় তুমি নিজের জায়গা নিয়ে নিলা, তুমি কাউকে সরায় নিজেও এখানে বসে গেলা। এই ক্লোরিন কি করছে, এখান থেকে একটা H সরায় ফেলছে, দেখো H3 ছিল H হয়ে গেছে 2, এবং ক্লোরিন নিজে বসে গেছে, তাই ও কি করছে, প্রতিস্থাপন। একইভাবে এইখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের OH, ও কি করছে, ও এই ক্লোরিনকে সরায়া ও বসে গেছে, ও প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর শুনো, এইখানে K2Cr2O7 প্লাস H2SO4, এইখানে উৎপন্ন হয়েছিল জায়মান অক্সিজেন। জায়মান অক্সিজেন ভাইয়া জারণ বিক্রিয়ার সংগঠন করায়, তাই এইখানে হবে জারণ বিক্রিয়া। একইভাবে এইখানেও সেম জিনিস ছিল, এইখানেও হবে জারণ বিক্রিয়া। আর এইখানে দেখো প্রশমন আর ডিকার্বক্সিলেশনের কথা বলছিলাম আগে, এইখানে দেখি দেখো HCl কি করছি, সংযোজন করছি। সংযোজন করার ফলে কি দেখো CH2 জায়গা মতো আছে, এই দেখো জাস্ট একটা Cl এক্সট্রা এড হইছে, দেখো এইটা কি সংযোজন হইছে। আবার দেখো এখানে অপসারণ কি,
অপসারণের মধ্যে ক্লোরিন ছিল কিন্তু এখানে এসে ক্লোরিন বাদ পড়ে গেছে, তার মানে কি অপসারণ হয়েছে। এরপর দেখো এইখানে কি হয়েছে, সংযোজন বিক্রিয়া। এইখানে এই H2 এর OH কি করছে, এখানে এসে বসে গেছে, তো এটা সংযোজন বিক্রিয়া। আর অপসারণে কি OH টা বাদ পড়ে গেছে, তাই অপসারণ বিক্রিয়া। ঠিক একইভাবে এখানেও সংযোজন, এইখানে হবে ভাই অপসারণ। আমি লিখি নাই যেখানে জিনিসটা, এইটাও হবে ভাইয়া অপসারণ। অপসারণ। এখন ভাইয়া আমার সব কিছু বলা শেষ, তোমাদের কাজ কি হবে ভাইয়া শুনো। এই যে চারটা, এইটাতে 2-3 বার চোখ বুলানো, চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। এইটাতে 2-3 বার চোখ বুলানো, বা কারো যদি স্ক্রিনশট গোলা হয় বা স্ক্রিনশটে বুঝতে না পারো, এই চার্টের ফুল একটা মানে কি বলে পিডিএফ টাইপ বা ক্লিয়ার একটা ছবি লাগে, তাহলে ভাই আমি এখানে আমার ইনস্টাগ্রাম আইডি মেনশন করে দিতেছি, ওইখানে একটা মেসেজ দিলেই আমি তোমাদেরকে এটা পাঠিয়ে দিব। এখন শুনো, এইটা দেখে তোমার কাজ কি, তুমি গাইড খুলবা, গাইড খুলে বিভিন্ন সিকিউ দেখার চেষ্টা করবা, যে কোনখানে কোন জায়গায় বলবে যে ইথেন থেকে ইথিন বানাও, কোন জায়গায় বলবে প্রোপানোইক অ্যাসিড থেকে তোমার হচ্ছে মনে করো ইয়া বানাও, ইথেন বানাও। তো এরকম জিনিসগুলা যে কখন কি করতে হয়, ওইখানে যে বিক্রিয়াগুলো দিছে আর আমি যে চার্টের মাধ্যমে যেটা বুঝাইছি এটা ঠিক আছে কিনা। ভাইয়া তোমার এই চার্টটা যদি জাস্ট একবার মাথায় সেট আপ হয়ে যায়, তুমি চ্যাপ্টার 11 এর বস হয়ে যাবা। চ্যাপ্টার 11 তোমার থেকে ভালো কেউ পারবে না। এই চার্টের মধ্যে সবগুলা জিনিস আছে, তুমি প্রত্যেকটা রূপান্তর এই চার্টের মধ্যে পাবা। শুধুমাত্র শিল্প ক্ষেত্রে কিছু বিক্রিয়া আছে, ওইগুলা বাদে সবগুলো এই চার্টে পাবা। এখন ভাইয়া ক্লাসটা আসলে খুব বড় হয়ে যাচ্ছে, আমি চাইতেছি না ক্লাস লং করতে। তোমাদের যদি এই কেমিস্ট্রি এই জিনিসগুলো ভালো লাগে, আমি আজকে যা পড়াইছি এগুলো যদি কিছু ইউনিক লাগে, তাহলে তোমরা কি করবা, একটা কমেন্ট করবা যে ভাইয়া কেমিস্ট্রির তো তুমি মূল টপিকস গুলা পড়াই ফেলছো। আসলে আমি তোমাদেরকে এখন যা পড়াইছি এগুলো হচ্ছে চ্যাপ্টার 11 এর মূল টপিকস, কিন্তু সাব ছোট ছোট আরো কিছু টপিকস বাদ পড়ছে ভাইয়া, যেগুলা পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে। তো ওই টপিকসে যদি তোমাদের ভিডিও লাগে, তাহলে ভাইয়া তোমাদেরকে কি করতে হবে, ভাইয়া সুন্দর করে একটা কমেন্ট করতে হবে যে ভাইয়া আমার এই যে কেমিস্ট্রি চ্যাপ্টার 11 এর যে আরো কিছু কনসেপ্ট বাকি আছে এইটার ভিডিওটা দাও। তাহলে ভাইয়া ইনশাআল্লাহ আমি একদিনের ভিতর চেষ্টা করব ওই ভিডিওটা আপলোড করে দাও। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। চ্যাপ্টার 11 এ তোমাদের মোটামুটি সব কনসেপ্ট শেষ। এখন জাস্ট যদি তোমরা আরেকটা ক্লাসের দাবি করো, ওই ক্লাসটা করে তোমাদের সবকিছু শেষ করে দেব। তো আমি পুরো ক্লাস জুড়ে তোমাদের মাঝখানে ছিলাম, সাইফ রহমান অপূর্ব। তো এই বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।